ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাতে দেখানো হয়েছে একটি ছেলে 15 বছর ধরে নিঃস্বার্থভাবে কিভাবে একটি মেয়েকে ভালোবাসতে পারে, নিজের খুশির কথা চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র তার খুশির কথা চিন্তা করতে পারে, তাকে প্রোটেক্ট করতে পারে। গল্পটি অনেক বেশি সুন্দর। আশা করছি গল্পটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জিজির সঙ্গে মিট করি, যা ছোটবেলা থেকে ডান্স করার প্রচন্ড শখ ছিল। ওর কাছে ওর লাইফ মানেই ছিল ওর ডান্স। নিজের এই স্বপ্নটা ওকে পূরণ করতেই হতো। এই জন্য ও সবসময় ডান্স প্র্যাকটিসে ডুবে থাকতো। সব সময়কার মতো আজও ডান্স স্টুডিওর বাইরে শেসি ওর জন্য ওয়েট করছিল। শেসি বয়সে জিজির চেয়ে 5 বছরের বড় ছিল, আর জিজি ওকে ব্রাদার বলে ডাকতো। জিজি ওকে দেখে এক্সাইটেড হয়ে ওর কাছে আসে। শেসি তখনই স্মোক করছিল, তাই ধোয়ার কারণে জিজির একটু প্রবলেম হচ্ছিল। তবুও ও বলে, মনে হয় গ্র্যান্ডমা ডিনার বানিয়ে ফেলেছে, এজন্য উনি আপনাকে আমায় পিক করার জন্য পাঠিয়েছে। আমি ঠিক বলছি না? সিএসি জাস্ট ইশারায় হ্যাঁ বলে। জিজি বলে, বাই দ্য ওয়ে, আপনার আমার ডান্স কেমন লেগেছে? কিন্তু সিএসি কোনো উত্তর না দিয়ে একদম চুপচাপ চলে যেতে থাকে। আসলে জিজি কয়েক বছর আগের এই পুরনো ঘটনাটার স্বপ্ন দেখছিল। ও ভাবছে, আজ হঠাৎ করে ওর শেষের স্বপ্ন কেন আসছে। জিজি আজ ওর বেস্ট ফ্রেন্ড ইয়াওয়ের সাথে ছিল। ওরা দুজনেই প্রফেশনে রিপোর্টার। ইয়াও আজকে ওকে সাথে ডিনার করার কথা বলে, কিন্তু জিজি জানায় যে আজ ওর বয়ফ্রেন্ডের সাথে আগে থেকেই প্ল্যান আছে। একটু পরেই জিজির কাছে ওর বয়ফ্রেন্ড সংঝাওয়ের কল আসে। ও বলে যে আজ ওরা ডিনারে যেতে পারবে না, আজ ওর একটি ইম্পর্টেন্ট বিজনেস মিটিং আছে। তাই ও জিজিকেও সাথে যেতে বলে। জিজি জানায় যে ওর পিরিয়ড চলছে আর ড্রিঙ্কস করতে পারবে না। সংঝাও বলে, পিরিয়ডস তো প্রতি মাসেই আসে, এতটুকু তো করতেই পারো। আজকের এই বিজনেস পার্টি আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শ্যান জিয়াং গ্রুপের নিউ চেয়ারম্যান সিএসিও সেখানে আসছেন। তুমি তো জানোই আমি কতদিন ধরে শ্যান জিয়াং গ্রুপের সাথে কোঅপারেশন করতে চাচ্ছি। জিজি বলে যে ওর সত্যিই এই মুহূর্তে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ পিরিয়ডসের সাথে ওর কোল্ড হয়েছে। সংঝাও বলে, তুমি জানো তো শ্যান জিয়াং গ্রুপের ভাইস প্রেসিডেন্টের চোখে তোমার ইমপ্রেশন বেশ ভালো। তুমি যদি আমার সাথে চলো তবে সেটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? বাধ্য হয়ে জিজিকে ওর কথা মানতে হয়। অর্থাৎ সংঝাও ছিল এক নম্বরের মতলবী। জিজি স্যানজাং গ্রুপের প্রেসিডেন্টের নাম দেখে ভাবে, ইনি কি সেই সিএসি? আসলে স্যানজাং গ্রুপের প্রেসিডেন্ট সিএসি ছিল। ওর ফ্রেন্ড জুন বলে, তুমি তাহলে চায়নাতে ব্যাক করলেই। আমার তো মনে হয়েছিল তুমি অ্যাব্রোডেই সেটেল হয়ে যাবে। শিগগিরই জিজি ও সংঝাওয়ের সাথে পার্টিতে আসে। সিএসি জিজিকে এখানে দেখে সারপ্রাইজড ছিল। ও ভাবে এত বছর জিজি অনেকটা বদলে গেছে। সংঝাওয়ের ব্যাপারে বলা হয় যে সে সং গ্রুপের ফাউন্ডার সংঝাও, আর ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড। সে বলে, তো ওই লোকটা ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কেমন বিহেভ করে? জুন জানায় যে ও সোশ্যাল ইভেন্টে অনেকবার দুজনকে দেখেছে, হয়তো ওদের রিলেশন ঠিকই আছে। সে নোটিস করে যে জিজি খুব আনকমফোর্টেবল ফিল করছে। সংঝাওয়ের ফোকাস তো জাস্ট নিজের ক্লায়েন্টের সঙ্গে কথা বলাইছিল। জিজির ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই ও সংঝাওকে জানায় যে ওর রেস্টরুমে গিয়ে একটু বিশ্রাম নেবে। জিজি একটা রুমে আসে, ঠিক তখনই সিএসি এসে বলে, এটা আমার প্রাইভেট রুম। জিজি এখানে সিএসিকে দেখে একদম সারপ্রাইজড হয়ে যায়। ও বলে, মাফ করবেন, আমি জানতাম না, আমার মনে হয়েছিল এটা রেস্টরুম। ও যখন চলে যেতে উদ্যত হয় তখন সিএসি বলে যে ও চাইলে এখানে রেস্ট নিতে পারে। জিজি বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সিএসি জানায় যে এই মুহূর্তে বাকি সব রেস্টরুম অকুপাইড, তাই তুমি এখানে আরাম করতে পারো। কিছুক্ষণ পর জিজি সিএসির কাছে আসে এবং বলে, থ্যাংক ইউ মিস্টার সিএসি। সিএসি বলে, মিস্টার সিএসি, তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আমাকে কি বলে ডাকতে? এখন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিজি স্কুল থেকে বাড়ি ফিরে দেখে ওর গ্র্যান্ডমা ওর জন্য ডান্স শু কিনেছে। ও খুব বেশি খুশি হয়ে যায়। হঠাৎ ওর নজর সিএসির ওপর পড়ে। ও গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে, ইনিকে? গ্র্যান্ডমা জানায়, ইনি তোমার ব্রাদার সিএসি, উনি তোমার থেকে 5 বছরের বড়। আসলে সিএসি তোমার গ্র্যান্ডপায়ের বেস্ট ফ্রেন্ডের গ্র্যান্ডসন, আর তোমার ফিয়ন্সিও বটে। আসলে তোমাদের যখন বার্তা হয়নি তখনই দুই ফ্যামিলি তোমাদের বিয়ে ঠিক করে রেখেছে। বর্তমানে ফিরে এসে সিএসি বলে, বাই দ্য ওয়ে, আমার এক্স ফিয়ন্সির সাথে অনেকদিন পর দেখা হলো। জিজি বলে, ব্রাদার সিএসি, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কবে ব্যাক করলেন? সিএসি বলে, জাস্ট গত মাসের 21 তারিখে। জিজি মনে মনে ভাবে, 21 তারিখে তো আমার বার্থডে ছিল। সিএসি জিজ্ঞেস করে,
তো তুমি কি এখনো ডান্স করো? জিজি বলে না, আমি ডান্স করা ছেড়ে দিয়েছি। এটা শুনে শিয়েসির একটু অড লাগে। এর মধ্যেই শিয়েসির সাথে মিট করতে মিস্টার হে আসেন এবং উনি জিজির দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকে। মিস্টার হে জিজির ব্যাপারে জানতে চাইলে শিয়েসি জানায় মিস জিজি সাং গ্রুপের প্রেসিডেন্টের গার্লফ্রেন্ড। শিয়েসি মিস্টার হের সাথে জিজির ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। ওরা যখন কথা বলছিল তখন জিজি সেখান থেকে চলে যায়। মিস্টার হে তখনও জিজির যাওয়ার দিকে খুব মন দিয়ে তাকিয়েছিলেন এবং এই জিনিসটা শিয়েসি নোটিস করে। মিস্টার হে বলেন, এই মেয়েটি দেখতে হুবহু আমার ওয়াইফের মতো। কিছু কারণে আমার ওয়াইফের সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলাম। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু আজ পর্যন্ত পাইনি। এই মেয়েটির ফিচার্স একদম আমার ওয়াইফের মতো। ওনার ডাউট হয় যে জিজি হয়তো ওনার মেয়ে। তাই উনি শিয়েসিকে বলে, তুমি কি এই মেয়েটির হেয়ার স্যাম্পল আমায় এনে দিতে পারবে? এইদিকে সংজাওয়ের ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে, জিজি কি তোমার আর জিয়াং এর পাস্ট রিলেশনের ব্যাপারে জানে? সংজাও বলে, যদিও জানতে পারে তবে নির্ঘাত আমার সাথে ব্রেকআপ করে নেবে। ওর ফ্রেন্ড বলে, বাই দ্য ওয়ে জিয়াং কিন্তু চাইনায় ব্যাক করেছে। তুমি কি সিরিয়াসলি এই বছরে জিজিকে বিয়ে করতে যাচ্ছ? সংজাও বলে, এখনো কিছু জানি না। জিজি খুব বিউটিফুল, ফানি, সব কথা শোনে, কিন্তু আমি এখনো বিয়ে নিয়ে শিওর নই। ঠিক তখনই জিজি সেখানে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা কি কথা বলছিলে? সংজাও বলে, কিছু না, জাস্ট বিজনেস নিয়ে কথা বলছিলাম। জিজির তখনও শরীরটা ভালো লাগছিল না, কিন্তু সংজাও আবারও নিজের ক্লায়েন্টদের সাথে কথায় মেতে ওঠে। তখনই একজন ওয়েটার জিজির জন্য ব্রাউন সুগার, জিঞ্জার জুস আর ব্ল্যাঙ্কেট নিয়ে আসে। জিজি দেখে যে তাতে একটা নোট আছে যেখানে শিয়েসি লিখেছে, ব্ল্যাঙ্কেট একদম ক্লিন, তুমি এটা ইউজ করতে পারো। দূর থেকে শিয়েসি জিজির দিকে তাকিয়েছিল। সংজাও কাছে এলে জিজি ওই নোটটা লুকিয়ে ফেলে। সংজাও বলে, সরি, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে। জাস্ট স্যানজাং গ্রুপের চেয়ারম্যানের কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যায়, তারপরে আমরা চলে যাব। এই বলে সে ক্লায়েন্টদের সাথে আবারও বিজি হয়ে যায়। মানে ওর জাস্ট জিজির জন্য বিন্দু মাত্র পড়া ছিল না। জিজি যখন জুস খাচ্ছিল তখন শিয়েসি দূর থেকে ওকে দেখে শেয়ার্স করে। পরে সংজাও আর জিজি যখন বাড়ি ফিরছিল তখন সংজাও প্রচন্ড রেগেছিল, কারণ মিস্টার শিয়েসি ওকে ওয়েবসাইটে অ্যাড করতে মানা করে দিয়েছে। ও বলছিল উনি সত্যি অ্যারোগেন্ট, উনি নাকি কাউকেই অ্যাড করে না। আমি কি কোনো সাধারণ লোক? বাই দ্য ওয়ে, আমি শুনেছি তুমি আর মিস্টার শিয়েসি নাকি একই স্কুলে পড়তে। তোমরা কি একে অপরকে চেনো? যদি চিনে থাকো তবে ওনাকে কোনো একদিন আমাদের সঙ্গে ডিনারে ইনভাইট করো। জিজি তখন শিয়েসির কথাই ভাবছিল যে শিয়েসি কবে থেকে এতটা টকেটিভ হয়ে গেল। আগে তো সে একদম চুপচাপ থাকতো। সংজাও হুট করে বলে, কি হলো, কোথায় হারিয়ে গেলে? আর তোমার ব্যাগে ওটা কি? জিজি বলে, আসলে আমি মিস্টার শিয়েসিকে অত ভালো করে চিনি না। সংজাও বলে, হ্যাঁ, উনি এতটাই অ্যারোগেন্ট যে তোমার হয়তো ওনাকে পছন্দ হয়নি। জিজি তখন ওই নোটটার কথা ভাবছিল। ও জানতো যে সামনে হয়তো শিয়েসির সাথে আর দেখা হবে না। এর মধ্যেই সংজাওয়ের কাছে জিয়াং এর মেসেজ আসে যে সে চায়নায় ব্যাক করেছে এবং আগের মতো তাকে হোটেলে ডাকে। সংজাও এবার বাহানা দিয়ে বলে তার নাকি কোম্পানিতে জরুরি কাজ পড়ে গেছে। জিজি বলে, ঠিক আছে, আমি ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাব। সংজাও তখন জাস্ট মিথ্যা কেয়ার করার নাটক করে বলে, বাড়ি পৌঁছে আমায় একটু কল দিও, অনেক রাত হয়ে গিয়েছিল। জিজি কোনো ট্যাক্সি পাচ্ছিল না। ঠিক তখনই শিয়েসি নিজের গাড়ি নিয়ে ওর সামনে আসে এবং ওকে গাড়িতে বসতে বলে। শিয়েসি রেগে গিয়ে বলে, ও কি এভাবেই তোমার খেয়াল রাখে? জিজি বলে, ওকে কোম্পানির কাজের জন্য যেতে হয়েছে। শিয়েসি বলে, তার মানে ও এতটাই বিজি যে নিজের গার্লফ্রেন্ডকে বাড়ির ড্রপ পর্যন্ত করতে পারে না। জিজি তখন ব্যাগ থেকে ব্ল্যাঙ্কেট বের করে ওকে ফেরত দিয়ে দেয় এবং আজকের জন্য থ্যাংক ইউ বলে। তুমি কি ওর ফ্রেন্ডের সাথে মিট করেছো? জিজি জানায়, হ্যাঁ, 2বার। শিয়েসি তখন জিজ্ঞেস করে, তাহলে তোমরা বিয়ে কবে করছো? জিজি উত্তর দেয়, জাস্ট এই বছরের শেষেই। একটু পরে তারা পৌঁছে গেলে জিজি থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল। শিয়েসি বলে, বাই দ্য ওয়ে, আমি আজও সেই পুরনো নাম্বারটি ইউজ করি। যদি তোমার কাছে আমার নাম্বার না থাকে তবে তুমি চাইলে আবারও অ্যাড করে নিতে পারো। জিজি বলে, আমার কাছে সবার নাম্বার অলরেডি সেভ আছে। এটা শুনে শিয়েসির ভীষণ ভালো লাগে। এর পরপরেই সংজাওয়ের কল আসে এবং ও ক্ষমা চাওয়ার একটি মিথ্যা নাটক শুরু করে। সঙ্গে বলে, কেননা আমরা নেক্সট ডেটে তোমার গ্রামে যাই। এদিকে শিয়েসি টেক্সট করে জানায় যে এখন থেকে সে এই শহরেই থাকতে চলেছে। সে আরও লিখে, তুমি আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছো তো কি হয়েছে, আমি আজও তোমার সেই আগের ব্রাদারই আছি। শিয়েসি মনে মনে এটাই ভাবছিল যে এখন থেকে সে আর কাউকে জিজিকে বলি করতে দেবে না। একজন বড় ভাইয়ের মতো জিজিকে সবসময় প্রোটেক্ট করবে। শিয়েসি ইশারায় ওকে যেতে বললে জিজি বাই বলে চলে যায়। ওদিকে সংজাও তখন জিয়াং এর সাথে জিজিকে সিট করছিল। জিজি ফোনে কথা বলছিল কিন্তু সংজাও কল কেটে দেয়। অন্যদিকে শিয়েসি তখনও দাঁড়িয়ে থেকে জিজি চলে যাওয়া দেখছিল। শিয়েসি এর মধ্যে লুকিয়ে জিজির হেয়ার স্যাম্পল নিয়ে নিয়েছিল এবং সেটা তার সেক্রেটারিকে দিয়ে মিস্টার হিয়ের কাছে পাঠাতে পারে।
তারপর ওইখানে দাঁড়িয়ে জিজি রুমের লাইট অফ হওয়ার ওয়েট করতে থাকে। জিজি ঘুমাতে গেলে সে এসে নিজের গাড়িতে গিয়ে বসে। তখন সে দেখে যে জিজি ওই ব্ল্যাঙ্কেটটা গাড়িতেই ফেলে গেছে। বাসায় ফিরে সে ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। তখন সে একটা রোমান্টিক স্বপ্ন দেখে যে সে আর জিজি একে অপরের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। স্বপ্নে উত্তেজনায় সে হঠাৎ জেগে ওঠে। সির মনে জিজির জন্য আজও গভীর ফিলিংস আছে। সে ভাবে এই ব্ল্যাঙ্কেটটায় জিজির গায়ের সুগন্ধ লেগে আছে, তাই হয়তো আমি এভাবে পাগল হচ্ছি। নিজেকে শান্ত করার জন্য সে শাওয়ার নিতে যায়, কিন্তু জিজিকে নিয়ে ফ্যান্টাসাইজ করা থেকে নিজেকে আটকাতে পারছিল না। সে নিজের মতো করে অনেক কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পর সে জুনকে কল করে জিজ্ঞেস করে, আমি যে ব্রাইড গিফট প্রিপেয়ার করতে বলেছিলাম ওটা কি রেডি? জুন অবাক হয়ে বলে, ব্রাদার, তুমি কি মাঝরাতে এটা জিজ্ঞেস করার জন্য আমায় কল দিয়েছো? সিএসি বলে, সবকিছু রেডি রেখো, এই বছরের শেষে ওটার দরকার পড়বে। জুন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করতে যাচ্ছ? সিএসি বলে, আমি বিয়ে করতে যাচ্ছি না, জাস্ট কাউকে ডাউরি দিতে হবে। জুন বলে, কাকে? তোমার ওই লিটিল ডেভিল ফিয়ন্সিকে নাকি? ওই গিফটের দাম তো বিলিয়ন। তুমি কি সত্যি তাকে ওইটা দিতে চাও? সে বলে, আমি ওটা ওর জন্যই রেডি করেছিলাম। অবশ্যই আমি ওকে বিয়ে করছি না, কিন্তু আমার সাইড থেকে ওকে ডাউরি তো দিতেই পারি। পরে সিএসির মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে যে এতগুলো দিন কেটে গেল, অথচ জিজি এখনো ওর সাথে কন্ট্যাক্ট করলো না। অন্যদিকে জিজি আর ইয়াও মিলে জিয়াং এর ইন্টারভিউর ব্যাপারে ওর সাথে দেখা করতে আসে। আসলে জিয়াং একজন ফেমাস বেলি ডান্সার। গত 2 ঘন্টা ধরে ওরা দুজন জিয়াং এর অফিসের বাইরে ওয়েট করছিল। জিয়াং কিন্তু জেনে বুঝেই ওদের ওয়েট করাছিল। একটু পরেই সংঝাও জিজির সঙ্গে দেখা করতে আসে, যাতে ওরা দুজন একসাথে টাইম স্পেন্ড করতে পারে। সংঝাও বলে যে সে কার পার্ক করে আসছে। জিয়াং জানালা দিয়ে দেখে ফেলে যে সংঝাও জিজির সাথে আছে। তার এটা দেখে প্রচন্ড রাগ হয়। এজন্য সে সংঝাওকে কল করে নাটক শুরু করে ওনাকে অ্যাজমা প্রবলেম হচ্ছে। সংঝাও ঘাবড়ে গিয়ে বলে যে ও এখনই ওর সঙ্গে দেখা করতে আসছে। এদিকে জিয়াং যেহেতু এইমাত্র ইন্টারভিউ দিতে মানা করে দিয়েছিল, তাই ইয়াও খুব রেগে যায়। ও বলে, যদি ইন্টারভিউ দেওয়ার ইচ্ছাই না থাকে তবে আগে বললেই তো হতো, এভাবে ওয়েট করানোর কি দরকার ছিল? জিজি ওকে শান্ত করে বলে, ঠিক আছে, তুমি রাগ করো না। ইয়াও একটি কারের দিকে তাকিয়ে বলে, ওটা তো তোমার বয়ফ্রেন্ডের কার, তাই না? সংঝাও এই মুহূর্তে জিয়াং এর সাথেই ছিল। জিজি নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে, না, ওটা সংঝাওয়ের কার নয়। সে এবার সংঝাওকে কল করে জিজ্ঞেস করে সে কোথায়। সংঝাও মিথ্যা বাহানা দেয় যে ওর একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, তাই ওকে চলে আসতে হয়েছে। এটা বলে আবারও জিয়াং এর সঙ্গে বিজি হয়ে যায়। জিজি খুব উদাস হয়ে যায় যে আজও সংঝাও বিজি। সে এবার ইয়াওয়ের সঙ্গে বাইরে ডিনার করতে আসে। ইয়াও জানায়, আমি রেডিও স্টেশন থেকে জানতে পারলাম যে জিয়াং আসলে মিস্টার হেকে চেনে, এজন্যই ও এত দ্যামাক দেখায়। বাই দ্য ওয়ে, আমি শুনেছি মিস্টার হে আর মিস্টার সিএসির মধ্যে খুব ভালো রিলেশন। জিজি তো উদাস ছিল। ইয়াও জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার কি কোনো ফাইট হয়েছে? জিজি তখন মনে পড়ে যায় যে আগে ওর আর সংঝাওয়ের রিলেশনটা কত ভালো ছিল, সংঝাও ওর কতটা কেয়ার করতো। জিজি নিজেও সংঝাওয়ের ক্যারিয়ারে ওকে ফুল সাপোর্ট করেছে, কিন্তু তারপর সংঝাও নিজের কাজে বিজি হতে শুরু করলো। এখন ওর একদমই কিছু যায় আসে না যে জিজি কেমন ফিল করছে আর সে কেমন আছে। এসব ভেবে সে খুব স্যাড হয়ে যায় আর বলে, আমি তার সঙ্গে ব্রেকআপ করতে চাই। অন্যদিকে মিস্টার হে সিএসিকে কল দিয়ে জানায় যে ডিএনএ টেস্টের রেজাল্ট চলে এসেছে। সত্যি জিজি ওনার ডটার। মিস্টার হের তো খুশির কোনো ঠিকানাই ছিল না। তিনি বলেন, আমি আমার মেয়ের সঙ্গে মিট করতে চাই, তুমি কি আমাকে ওর সাথে দেখা করিয়ে দিতে হেল্প করতে পারো? সিএসি বলে, ঠিক আছে। সে এবার জিজিকে মেসেজ করে। এদিকে ইয়াও জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার রিলেশনটা কিভাবে হয়েছিল? তখন জানা যায় যে স্কুল টাইমে লো ব্লাড সুগার হওয়ার কারণে জিজি সেন্সলেস হয়ে গিয়েছিল। তখন ডাক্তার বলেন, তোমার ক্লাসমেটকে থ্যাংক ইউ বলো, ওই তোমাকে ঠিক টাইমে এখানে নিয়ে এসেছে। জিজি নোটিস করে যে ওর পেন্ডেন্টটা কোথাও হারিয়ে গেছে। তখন সংঝাও বলে, তুমি কি এই পেন্ডেন্টের কথা বলছো? ওই পেন্ডেন্টটা জিজির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ওটাতে ওর মায়ের ফটো ছিল। সংঝাও ওকে চকলেট খেতে দেয় যাতে ওর ব্লাড সুগার আর ড্রপ না করে। সংঝাওয়ের এইসব কেয়ারিং বিহেভিয়ার জিজির অনেক ভালো লেগেছিল। এই জন্যই এরপর থেকে সে তাকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছে। সে এবার ইয়াওকে বলে, ওই সময় সবকিছু খুব সুন্দর ছিল। ইয়া বলে, এখন তোমাদের কথা বিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, আর তবুও তুমি ব্রেকআপ করতে চাইছো? জিজি বলে, কারণ আমি হ্যাপি নই। আমার মনে হয় এখন আমাদের মধ্যে আর কোনো ভালোবাসা নেই। জিজি দেখে যে শিয়াসির মেসেজ এসেছে। জিজি তখন নেশার ঘড়ি ছিল, তাই ভুল করে ও শিয়াসিকে একটা লাভ স্টিকার সেন্ড করে দেয়। এটা দেখে শিয়াসি ভাবে যে হয়তো ও ওর বয়ফ্রেন্ডকে পাঠাতে চেয়েছিল আর ভুল করে ওকে সেন্ড করে দিয়েছে। কিন্তু জিজি আবার একটি স্টিকার সেন্ড করলে শিয়াসির খুব অদ্ভুত লাগে, তাই ও জিজিকে কল করে। এদিকে জিজি নেশার ঘরে ওইখানেই ঘুমিয়ে পড়ছিল।
তাই ইয়াও শেষের কল রিসিভ করে। শেষই জিজ্ঞেস করে জিজি কি ড্রাঙ্ক? ইয়াও বলে হ্যাঁ। শেষই জানতে চায় ওরা কোথায় আছে। ইয়াও জানালে শেষই তড়িঘড়ি করে রেস্টুরেন্টে চলে আসে। জিজি ওকে দেখে বলে তুমি এখানে কি করছো? জিজি একদম হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। শেষই বলে ও জিজিকে বাড়ি নিয়ে যাচ্ছে। শেষই ওকে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখন জিজি বলে দেখো আমি মোটেও ড্রাঙ্ক নই, আমি নিজে হাঁটতে পারি, এই দেখো আমি ডান্সও করতে পারি। এই বলে ও শেষের সামনে ডান্স করে দেখাতে থাকে। শেষের এটা দেখে খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ ডান্স করতে করতে জিজে পড়ে যেতে নিলে শেষই ওকে সামলে নেয়। শেষই ভাবে জিজে পায়ের কি হয়েছে। জিজি আচমকা শেষিকে জড়িয়ে ধরে, যা দেখে শেষই একটু অস্বস্তি বোধ করছিল। সে এবার বসে জিজিকে তার পিঠের উপরে বসতে বলে, কিন্তু জিজি ওপরে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শেষি বলে তুমি কি করছো? জিজি বলে তুমি তো আমাকে ওপরে আসতে বললে। শেষি বলে আমি তো আমার উপরে আসার কথা বলছিলাম। সেন্টেন্সটা শুনতে খুব অড লাগছিল, তাই শেষি একটু অকাইট ফিল করে। ও বলে তুমি এই অবস্থায় সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, তাই আমি তোমাকে ক্যারি করে নিয়ে যেতে রাজি। জিজি এবার ওর পিঠে উঠে বসে। শেষই দেখে যে সংসাও এর কল আসছে, যা ওর একদম ভালো লাগছে না। সংসাও জিজিকে বলে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। জিজি বলে কোনো দরকার নেই, আমি বাড়ি পৌঁছে গেছি। সংসাও বলে আমি তোমাকে মিস করছি, তোমার সঙ্গে দেখা করতে চাই। জিজি বলে বললাম তো কোনো দরকার নেই। সংসাও কিন্তু জিয়াং এর সাথেই ছিল। ওর অদ্ভুত লাগে যে জিজি আজ প্রথমবার ওর কল কেটে দিল। পরের দিন সকালে জিজি যখন ঘুম ভাঙে, ও নিজেকে একটা অজানা বেডরুমে দেখে অবাক হয়ে যায়। ওর শেষের একটি নোট দেখতে পায়, যেখানে শেষই ওকে ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্টিং করার জন্য বলেছিল। নিচে আসতে বলছিল। কিছুক্ষণ পর জিজি নিচে নামলে শেষই বলে তুমি রাতে বেশ ড্রাঙ্ক ছিলে, ওই অবস্থায় তোমার একা যাওয়া ঠিক হতো না, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। জিজি বলে অসুবিধায় ফেলার জন্য ক্ষমা চাচ্ছি। এর মধ্যেই হঠাৎ ওর পাঠানো মেসেজগুলো দেখে খুব এমব্রেসিং ফিল করে। শেষেরও খুব অস্বস্তি লাগছিল, তাই সেখান থেকে চলে যায়। জিজি ওর ফোনে শেষের আইডির ফটো দেখে ভাবে এসব কি হচ্ছে। তখন ও ফোনে ভিডিওটি দেখে, ওইখানে দেখা যায় ইয়াও শেষিকে বলছে জিজি আমার বেস্ট ফ্রেন্ড, ওর পার্সোনাল সেফটির জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমি জিজিকে এভাবে তোমার সঙ্গে যেতে দিতে পারি না, আগে তোমার আইডি দেখাও। শেষে বলে এই নাও আমার আইডি, তুমি চাইলে ফটো তুলে নিতে পারো। ইয়া বলে যদি আমার বেস্ট ফ্রেন্ডের কিছু হয় তবে আমি সরাসরি পুলিশে কমপ্লেন করব। জিজি ইয়াওয়ের অডিও মেসেজটা শুনে ইয়া বলে ওই পার্সন নিজেকে তোমার বন্ধু বলছিল, তবুও পার্সোনাল সেফটির জন্য আমি ওর ভিডিও বানিয়ে রেখেছি। তবে যাই বলো ছেলেটা কিন্তু একেবারে সলিড মাল, তুমি ওকে কোথায় পেলে? আমি তোমার জায়গায় থাকলে ওরে এতক্ষণ খেয়ে ফেলতাম। ঠিক ওই সময় শিওসি জিজির জন্য দুধ নিয়ে রুমে ঢোকে। জিজি প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায়, এই জন্য আমতা আমতা করে বলে আসলে আমার বেস্ট ফ্রেন্ড একটু বেশি নেশা করে ফেলেছিল তো। শেষে বলে আচ্ছা, কিন্তু ওকে দেখে তো আমার তেমন মনে হলো না। জিজি এবার ভাবতে থাকে আজকে এগুলো হচ্ছেটা কি। ব্রেকফাস্ট শেষ হলে শেষে বলে আমি তোমাকে কিছু বলতে চাই, আসলে সত্যিটা জানার তোমার পুরো অধিকার আছে। সে এবার তাকে ডিএনএ রিপোর্ট দেখে বলে মিস্টার হেই তোমার বায়োলজিক্যাল ড্যাড। জিজি এটা শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। শেষে বলে উনি নিচে তোমার জন্য ওয়েট করছে, হঠাৎ করে সব মেনে নিতে যদি তোমার প্রবলেম হয় তবে আমি ওনাকে না বলে দিচ্ছি। জিজি বলে না ঠিক আছে। শেষই মিস্টার হেকে ভেতরে আসতে বলে। মিস্টার হে এই মুহূর্তে ভীষণ নার্ভাস ছিল। শেষই ওদের দুজনকে একা কথা বলার সুযোগ দিয়ে চলে যায়। মিস্টার হে বলেন তাহলে তোমার বয়স এখন 24 হলো। আমি শেষের কাছে শুনলাম তুমি খুব ছোটবেলায় তোমার মাকে হারিয়েছ, আর তারপর থেকে তোমার গ্র্যান্ডমায়ের কাছেই বড় হয়েছ। জিজি বলে হ্যাঁ, মম অসুস্থ ছিলেন, আমার যখন 6 বছর বয়স তখন উনি মারা যান। মিস্টার হে বলেন আমি জানতাম না যে তোমার মা প্রেগনেন্ট ছিলেন। ব্রেকআপের পরেও আমি ওনাকে অনেক খুঁজেছি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, তুমি কি আমাকে একটি সুযোগ দিতে পারো না? আমি একজন আদর্শ বাবা হয়ে দেখাবো। মিস্টার হে নোটিস করে যে জিজি বেশ নার্ভাস, তাই তিনি বলেন আমি বুঝতে পারছি হঠাৎ এসব মেনে নেওয়া কঠিন, তুমি সময় নাও, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি। মিস্টার হে যাওয়ার আগে জিজ্ঞেস করেন আচ্ছা আমরা কি ওই সাইটে অ্যাড হতে পারি? জিজি ওনাকে অ্যাড করে নেয়। মিস্টার হে বলেন কেউ যদি তোমাকে বিরক্ত করার চেষ্টা করে তবে আমাকে জানিও। উনি নার্ভাস থাকলেও মনে মনে খুব খুশি ছিলেন। বাইরে গিয়ে উনি জিজিকে দামি জুয়েলারি আর অ্যাক্সেসরিজের ছবি পাঠাতে শুরু করে। সঙ্গে জিজ্ঞেস করে বলো তোমার কি পছন্দ, তোমার ড্যাড তোমার জন্য সবকিছু কিনে দিতে রাজি। জিজিকে আশ্বস্ত করে বলে মিস্টার হে তোমার মাকে খুব ভালোবাসতেন, তুমি টেনশন করো না, উনি তোমাকে কোনো কিছুতে জোর করবে না। জিজি বলে হ্যাঁ আমি জানি, মা ওনার কথা বলেছিলেন।
এখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট জিজি মন খারাপ করে বলছে, সবার ড্যাড আছে, আমার নেই কেন? ওর মা বলেন, কে বলল তোমার ড্যাড নেই? জিজি বলে, যদি থাকে তবে উনি আমাদের সঙ্গে দেখা করতে কেন আসে না? মা বলেন, তোমার ড্যাডের কিছু পার্সোনাল প্রবলেম ছিল, আর আমিও তখন অন্য সমস্যায় ছিলাম। তোমার ড্যাড খুব ভালো মানুষ। দেখো, যখন ওনার সাথে তোমার দেখা হবে উনি তোমাকে অনেক ভালোবাসবেন। বর্তমানে এসে সিএসিকে বলে, আমি ওনাকে স্বীকার করি বা না করি, সত্য তো বদলাবে না, তাই আমাকে ওনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আসলে হঠাৎ এভাবে বাবার দেখা পেয়ে আমি একটু ওভারওয়েলড হয়ে পড়েছি। ওদিকে মিস্টার হে তখনও জিজিকে একের পর এক জিনিসের ছবি পাঠিয়ে যাচ্ছিলেন। সিএসি বলে, এই মুহূর্তে তোমার ড্যাড তোমার দেখা পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে আছেন। জিজি জিজ্ঞেস করে, সব বাবারাই কি এমন হয়? সিএসি বলে, এটা তোমার মায়ের ওপর ডিপেন্ড করে যে ওনার সাথে তোমার ড্যাডের কেমন রিলেশন। এরপর সে নিঃস্বরে বলে, তুমি যদি আমার ওয়াইফ হতে তবে আমি আমার বাচ্চাদের জন্য মিস্টার হেসেও ভালো ড্যাড হতাম। জিজি বলে, তুমি কিছু বললে? সিএসি বলে, না কিছু বলিনি। পরের সিনে দেখা যায় জিয়াং অবশেষে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু এই সময়ে ইয়াও অসুস্থ হয়ে পড়ে। ইয়া মাপসে বলে যে জিজিকে আজ একা যেতে হবে, আর ওই মেয়েটা ভীষণ অ্যারোগেন্ট। জিজি বলে, তুমি টেনশন করো না, জাস্ট রেস্ট নাও। জিজি যখন ইন্টারভিউ নিতে পৌঁছায় ও দেখে জিয়াংয়ের সাথে আরো অনেক বিজনেসম্যান সেখানে আছে। জিজির একটু অস্বস্তি লাগে, তাই ও বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর সবাই আলোচনা করেছিল যে ফাইনালি মিস্টার হে ওনার বায়োলজিক্যাল ডটারকে খুঁজে পেয়েছেন। মিস্টার হে তো খুব হ্যাপি, ওনার মেয়ে ভীষণ লাকি যে রাতারাতি এত বড়লোক হয়ে গেল। সবাই ভাবছিল ওনার মেয়ে আসলে কে হতে পারে, কিন্তু কারো কোনো আইডিয়াই ছিল না যে জিজি মিস্টার হের মেয়ে। জিয়াং জিজিকে বলে, মাফ করো, আমি একটু বিজি ছিলাম, তাই তোমাকে এখানে ইন্টারভিউয়ের জন্য ডেকে নিলাম। ও জিজিকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, যারা হে এবং সেনজিয়াং গ্রুপের সাথেই বিলিং করত। মিস্টার স্যান নামের এক লোক জিজির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? জিজি বলে, হ্যাঁ। সবাই যেভাবে জিজির দিকে তাকিয়েছিল তাতে ওর খুব অড লাগছিল। ও জিয়াংকে বলে, আপনি কি ইন্টারভিউয়ের জন্য রেডি? মিস্টার স্যান বলে, এত তাড়াহুড়ো কিসের? আগে একটু খাওয়া দাওয়া তো হোক। আর মিস জিয়াং এর মতো ফেমাস ড্যান্সারের ইন্টারভিউ নেওয়া এত সহজ না। সে জিজিকে আগে ড্রিঙ্ক করার জন্য জোর করতে থাকে। সে বলে, কে জানে, তোমার সিনসিয়ারিটি দেখে হয়তো মিস জিয়াং জলদি ইন্টারভিউ দিতে রাজি হয়ে যাবেন। জিয়াং তখন নাটক করে বলে, জিজি এত ড্রিঙ্ক করতে পারবে না, আপনারা বরং এটা ছেড়ে দিন। মিস্টার সেন কুৎসিত ইঙ্গিত দিয়ে বলে, মিস জিজি যদি ড্রাঙ্ক হয়ে যান তবে সমস্যা নেই, ওপরেই হোটেল আছে, আমরা ওনাকে সেখানে ড্রপ করে দেব। জিজি শক্তভাবে বলে, আমি ড্রিঙ্ক করি না। মিস জিয়াং যদি আজ বিজি থাকেন তবে আমি অন্য কোনো দিন ইন্টারভিউ নেব। মিস্টার সেন ওকে জবরদস্তি ড্রিঙ্ক করানোর চেষ্টা করে। জিজি তখন জানায়, সবকিছু রেকর্ড হয়ে গেছে, তাই আমাকে ডিস্টার্ব করার আগে একবার ভেবে নেবেন। মিস্টার সেন তখন অ্যাটর্নি জ্যাংকে দরজা বন্ধ করতে বলে যাতে জিজি যেতে না পারে। জিজি অ্যাটর্নি জ্যাংকে মনে করিয়ে দেয়, লাস্ট টাইম আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি তো বলেছিলেন যে ওয়ার্ক প্লেসে ফিমেল এমপ্লয়ীদের সাথে বেয়াদবি করা একদমই ঠিক নয়, আর আজ যদি আপনি নিজেই এতে সামিল হন। এটা শুনে অ্যাটর্নি জ্যাং ভয় পেয়ে মিস্টার স্যানকে শান্ত করে আর বলে, এখন এমন রিস্ক নেওয়া ঠিক হবে না। জিজি সেখান থেকে বেরিয়ে যায়। জিয়াং মনে মনে ভাবে সে জিজিকে এখানে ডেকেছিল সবার সামনে অপদস্থ করার জন্য, যাতে সংসাও এমব্রেসিং ফিল করে ওর সঙ্গে ব্রেকআপ করে নেয়। কিন্তু এই মেয়ে তো অনেক চালাক বের হলো। বাইরে এসে জিজি তো ভয়ে কাঁপছিল, এমনকি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সিএসি এসে ওকে সামলে নেয়। জিজির অবস্থা দেখে সিএসি ভীষণ রেগে যায় এবং নিজের সেক্রেটারিকে ইশারা করে। সেক্রেটারি ভেতরে ঢুকলে মিস্টার স্যান ঘাবড়ে গিয়ে বলে, আপনি এখানে কি করছেন? মিস্টার সিএসির কি কোনো ইনস্ট্রাকশন আছে? সেক্রেটারি বলে, হ্যাঁ আছে, আপনার মনে হয় ড্রিঙ্ক করার খুব শখ। সিএসিকে সাটাতে চায় না বলে মিস্টার স্যান নিজে ড্রিঙ্ক করতে শুরু করে, কিন্তু সেক্রেটারি থামে না। সে বলে, এতটুকু যথেষ্ট নয়, মিস্টার সিএসির অর্ডার, আপনাকে এই টেবিলের সব ড্রিঙ্কস শেষ করতে হবে। মিস্টার স্যান বাধ্য হয়ে তা করতে থাকে। অন্যদিকে জিজি হঠাৎ সেখানে সংসাওকে দেখে চমকে যায়। ও ভাবে সংসাও তো বিজনেস ট্রিপে ছিল, এখানে কি করছে? জিজি চায় না সংসাও ওকে দেখুক, আর এই জিনিসটা সিএসি নোটিস করে ফেলে, তাই সে জিজিকে নিজের আড়ালে কভার করে নেয়। সংসাও সিএসিকে দেখে সারপ্রাইজড হয়ে বলে, আপনি এখানে? হয়তো আমার কথা আপনার মনে আছে, আমি সং গ্রুপের ফাউন্ডার সংসাও, আমার গার্লফ্রেন্ডের নাম জিজি, আপনারা একই স্কুলে ছিলেন। সংসাও লক্ষ্য করে সিএসির আড়ালের মেয়েটা জিজির মতোই দেখতে। সে দেখার জন্য এগিয়ে এলে সিএসি বলে, আমি এখন একটু বিজি আছি। সংসাও ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। জিজি নোটিস করে যে ওর চুল সিএসির কোটের বাটনে আটকে গেছে। সিএসি বলে, তুমি নড়াচড়া করো না,
আমি বের করে দিচ্ছি। দুজন তো অনেক কাছাকাছি ছিল, এজন্য অকার্ড ফিল করতে থাকে। পরে সিএসি যখন জিজিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, সে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো ফাইট হয়েছে? তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে ওভাবে লুকাচ্ছিলে কেন? জিজি বলে, এমনি, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। আসলে ওয়াশরুমে গিয়ে জিজি সংসাওকে কল করেছিল যে ও কিছু খারাপ লোকের মাঝে ফেসে গেছে, সংসাও যেন ওকে নিতে আসে। ঠিক তখনই সংসাওয়ের কাছে জিয়াং এর মেসেজ আসে যে ওকে মিস্টার হিয়ের সঙ্গে দেখা করিয়ে দেবে। সংসাও প্রথমে বলে জিজের প্রবলেম হয়েছে, কিন্তু জিয়াং ওকে ম্যানিপুলেট করে বলে, ভেবে নাও তোমার কাছে সামান্য ওই রিপোর্টের ইম্পর্টেন্ট নাকি তোমার কোম্পানি। মিস্টার হের সঙ্গে দেখা করার এটাই সুবর্ণ সুযোগ। তখন সংসাও জিজিকে মিথ্যা বলে যে ও বিজনেস ট্রিপে আছে, তাই আসতে পারবে না। এসব মনে করে জিজি খুব স্যাড হয়ে যায়। সে তাকিয়ে থাকলে সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এখানে কি করছো? সে বলে, মিস্টার হে শহরের বাইরে ছিলেন, তাই উনি আমাকে তোমার কাছে আসতে বলেছিলেন। উনি আর্জেন্টলি ফ্লাইট ধরে ব্যাক করছেন। সংসাও যখন জিজির বিপদে না বলে দিয়েছিল, তখন জিজি নিজের ড্যাডকে কল করেছিল। মিস্টার হে তার ইম্পর্টেন্ট মিটিংয়ে বিজি ছিলেন, তবুও তিনি মিটিং থামিয়ে জিজির সঙ্গে কথা বলতে আসেন। আসলে জিজি ওনাকে কল করেছে, এতে উনি ভীষণ হ্যাপি ছিলেন। জিজি বলে, মনে হয় আমি আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। ওর ড্যাড বলে, আরে না, কাজ তো চলতেই থাকবে। জিজি তখন মনে মনে ভাবে, অথচ সংসাব সবসময় ওর আগে নিজের কাজকে প্রায়োরিটি দিয়েছে। ওর ড্যাড জিজ্ঞেস করে, বলো কি ব্যাপার? জিজি জানায় যে ও কিছু সিনিয়রদের মাঝে ফেসে গেছে এবং ওর খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে। উনি কি ওকে নিতে আসতে পারবে? মিস্টার হে তো পৌঁছাতে দেরি হবে, এই জন্য উনি আগে সিএসিকে সেখানে পাঠিয়ে দিয়েছে। জিজি এবার সিএসিকে ডিস্টার্ব দেওয়ার জন্য ক্ষমা চায়। সিএসি বলে, আরে না, তোমার সেফটির ওপরে আর কিছু নেই। জিজি বলে, তবুও আপনারা হয়তো ভাবছেন যে কোনো বিপদ হওয়ার আগে আমি এত সিন ক্রিয়েট করে ফেললাম। সিএসি ওকে সাহস দিয়ে বলে, একদমই না, আজকে তুমি ওই লোকগুলোর সাথে একদম ঠিকভাবে ডিল করেছো। তুমি আগে ভাগেই ওদের ইন্টেনশন বুঝে গিয়েছিলে। আসলে তুমি সত্যি অসাম। জিজি ভাবছিল যে সিএসি আর ওর ড্যাড ওর কত কেয়ার করছে, অথচ সংজাও ওর সাথে মিথ্যা বলছে। জিজি ওই মুহূর্তেই সংজাওয়ের ওপর প্রচন্ড রেগেছিল, তাই ও ওর সাথে কথা বলতে চাইছিল না। সিএসি দেখে বাইরে স্নোফল হচ্ছে, জিজির একটি কল করা দরকার ছিল, তাই ও গাড়ি থামাতে বলে। জিজি সংসাওকে কল করলে সংসাও বলে যে ও এখন মিটিং এ বিজি, তাই কথা বলতে পারবে না। জিজি তখন সোজাসুজি বলে দেয়, আমি এই রিলেশনশিপ আর টানতে পারছি না, তাই চলো ব্রেকআপ করি। সংসাও এটা শুনে একেবারে অবাক হয়ে বলে, আমরা সামনাসামনি দেখা করে এটা নিয়ে কথা বলবো। সিএসি দূর থেকে জিজিকে কথা বলতে দেখছিল। সিএসি সেক্রেটারি বলে, ম্যামের লিপ মুভমেন্ট দেখে মনে হচ্ছে উনি ব্রেকআপের কথা বলছে। এটা জানতে পেরে সিএসি অবাক হয়ে জিজির দিকে তাকিয়ে থাকে। সেক্রেটারি বলে, আসলে আমার ওয়াইফের হিয়ারিং প্রবলেম আছে, তাই আমি লিপ মুভমেন্ট দেখে কথা বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে জিজি বলছে যে আজ থেকে আমাদের পথ আলাদা। উনি নিশ্চিতভাবেই ওনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছে। এটা জানতে পেরে সিএসি তো মনে মনে ভীষণ খুশি। জিজি সংঝাওয়ের নাম্বার ব্লক করে দেয়। ও ভাবে, আমি ভেবেছিলাম সংঝাওয়ের সাথে ব্রেকআপ করাটা খুব পেইনফুল হবে, কিন্তু আসলে ততটাও খারাপ লাগছে না। এদিকে সংসাও জিজির সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু যখনই জিয়াংওকে কাছে ডাকে, সংসাও আবার সব ভুলে নর্মাল হয়ে ওর সাথে কথা বলতে শুরু করে। জিজি এখন বেশ ফুরফুরে মেজাজে ছিল, আর ওকে খুশি দেখে সিএসিরও খুব ভালো লাগছিল। দুজনে কিছুক্ষণ পাশাপাশি বসে স্নোফল এনজয় করে। এরপর সিএসি ওকে বাড়ি পৌঁছে দিতে আসে। জিজি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল, সিএসি হুট করে জিজ্ঞেস করে, তুমি কি আবার সংসাওয়ের কাছে ফিরে যাবে? জিজি বলে, মানে? সিএসি বলে, তুমি ওর সাথে ব্রেকআপ করেছো তাই না? তোমরা কি আবার পেশাব করবে? জিজি শক্তভাবে বলে, একদমই না, আমি অনেক ভেবেচিন্তেই এই ডিসিশন নিয়েছি। সে এবার চলে যেতে নিলে সিএসি বলে, আজ থেকে তুমি আমাকে আর ব্রাদার বলবে না, আমার নাম ধরে ডাকবে। জিজি অবাক হয়ে বলে, কেন? সিএসি উত্তর দেয়, আমি চাই না তোমার আমাকে ব্রাদার ডাকার অভ্যাস হয়ে যাক, আর তুমি আমাকে ব্রাদারের মতো ট্রিট করো। বরাবরের মতোই সিএসি জিজির ঘরের লাইট অফ হওয়া পর্যন্ত নিচে দাঁড়িয়ে অপেক্ষা করে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিজি সিএসিকে বলছে যে সে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চায়। সিএসি কারণ জিজ্ঞেস করলে জিজি জানায় সে অলরেডি অন্য একজনকে পছন্দ করে। সিএসি শুনতে খারাপ লাগে, তবুও জিজির খুশির জন্য সে রাজি হয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষে বর্তমানে 1 ঘন্টা পর জিজির রুমের লাইট অফ হলে সিএসি জুনকে গাড়ি ছাড়তে বলে। সিএসি এবার ঠিক করে ফেলেছে যে সে জিজিকে পার্সিউ করবে। পরে সিএসির গ্র্যান্ডপা ওকে কল করে বকাঝকা করে, কারণ সে সারাক্ষণ কোম্পানির কাজ নিয়ে বিজি থাকে। এইভাবে চললে উনি তো গ্রেট গ্র্যান্ডসন কখনোই দেখতে পারবে না, কারণ সে গার্লফ্রেন্ড বানায় না, আবার কোনো ডেটেও যায় না। বাই চান্স সে কি ছেলেদের পছন্দ করে? উনি তো তার জন্য জিজিকে পছন্দ করেছিল, তবে সে তাকেও বিয়ে করতে মানা করে দিয়েছে। গ্র্যান্ডপায়ের কাছে জিজিকে অনেক বেশি কিউট লাগতো। এখন জিজি তো বয়ফ্রেন্ড আছে,
আর সে নাকি শীঘ্রই বিয়েও করতে যাচ্ছে। শুধুমাত্র সিএসির গাফিলতার জন্যই ওনার মিষ্টি নাত বউটা হাতছাড়া হয়ে গেল। সিএসি হেসে বলে, আপনি টেনশন করবেন না গ্র্যান্ডপা, আপনার নাত বউ কোথাও যাচ্ছে না, আর আপনি আমাদের বাচ্চা কাচ্চাও দেখতে পাবেন। আসলে সিএসি গত 15 বছর ধরে মনে মনে জিজিকেই ভালোবেসে আসছিল। পরের দিন সকালে জিজি যখন কাজে যাচ্ছিল, সিএসি ওর সামনে গাড়ি থামিয়ে ওকে ভেতরে বসতে বলে। জিজি ভেতরে আসলে সিএসি বলে যে সে জাস্ট এই পথ দিয়ে যাচ্ছিল, কারণ তার এই পথে একটি মিটিং আছে। এখন সে জিজিকে অফিসে ড্রপ করে দেবে। সেক্রেটারি মনে মনে ভাবে, আজ তো বসের কোনো মিটিংই নেই। সিএসি জিজির জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছিল। জিজি দেখে যে সেখানে ঠিক সেই জিনিসগুলোই আছে যেগুলো ও খেতে পছন্দ করে। পরে সিএসি জিজির সাথে বাইরে ডিনার করতে আসে। সেখানে নিউজ চ্যানেলে দেখাচ্ছিল যে মিস্টার সিএসি ভীষণ ওয়ার্কহলিক, অর্থাৎ কাজের পাগল। সে সবসময় ওইগুলো নিয়ে বিজি থাকে। জিজি এবার হেসে বলে, নিউজে তো দেখাচ্ছে আপনি সবসময় বিজি থাকেন, তাহলে আমার সঙ্গে ডিনারে টাইম কিভাবে পেলেন? সিএসি বলে, ওরা তো দেখাবেই, আসলে আমি একদম ফ্রি। এর মধ্যেই টিভিতে ডান্স রিলেটেড নিউজ দেখাতে শুরু করে। সবাই সেখানে জিয়াং এর ডান্সের খুব প্রশংসা করছিল। জিজি এই নিউজ দেখে খুবই উদাস হয়ে যায়, কারণ একসময় ডান্সই ছিল ওর জীবনের সবকিছু। সিএসি জিজ্ঞেস করে, তুমি ডান্স করা কেন ছেড়ে দিলে? জিজি বাহানা দিয়ে বলে, আমি ডান্স করতে করতে খুব হাঁপিয়ে যেতাম, আর তাছাড়া ডান্সে খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয়, যেটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু সিএসি মনে মনে ভাবি, জিজি তো আগেও এই সব খাবার খেত, তখন তো সমস্যা হতো না। এদিকে জুন নোটিস করে যে বস জিজির সাথে ডিনারে যাওয়ার জন্য গত 2 দিন ধরে অফিসের কাজে প্রচন্ড বিজি হয়ে আছে। সিএসি তখনও জিজির কথাই ভাবছিল। ওর মনে হচ্ছিল যে জিজি আজকাল পায়ের ওপর ভর দিয়ে ঠিকমতো হাঁটতে পারছে না। তাই ও জুনকে কল করে খবর নিতে বলে যে জিজির কি আগে কখনো লেগ ইনজুরি হয়েছিল। ওদিকে জিজি যখন অফিসে ছিল, তখন সিএসির মেসেজ আসে যে অফিস শেষে জিজিকে পিক করতে আসবে। এর মধ্যে জিজির অফিসের ডিরেক্টর জানতে পারে যে জিয়াং জিজিকে ইন্টারভিউর নাম করে ডেকে ওর সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করেছে। তাই ডিরেক্টর বলে যে উনি জিয়াং এর এগেইনস্টে অ্যাকশন নিতে তৈরি। ডিরেক্টর কিন্তু মিস্টার হিয়ের অনুরোধের কারণেই মূলত জিজির সাপোর্টে ছিলেন, এবং তিনি বলেন, তুমি টেনশন করো না, অফিসের কেউ জানে না তুমি মিস্টার হিয়ের মেয়ে। জিজি তখন খুব ভালো লাগে এটা ভেবেছে লাইফের সত্যি একটি বাবা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরে ইয়াও জিজিকে বলে, ডিরেক্টর হঠাৎ এত ভালো কিভাবে হয়ে গেল তোমার জন্য? সে এমনকি জিয়াং এর এগেইনস্টে যেতেও রাজি। জিজি ভাবে যে ইয়াও ওর বেস্ট ফ্রেন্ড, তাই ওকে ড্যাডের ব্যাপারে সব বলে দেওয়া উচিত। ও বলে, দেখো, আমি তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাচ্ছি, এটা সবসময় সিক্রেট রেখো। আসলে মিস্টার হেই আমার ড্যাড। এটা শুনে ইয়াও জাস্ট থমকে যায়। চায়নার এত বড় বিজনেস টাইকুন, ও ওর বেস্ট ফ্রেন্ডের ড্যাড? জিজি বলে, আমিও এই কয়েকদিন আগেই জানতে পেরেছি। ইয়াও বলে, এমন তো শুধু মুভি আর ড্রামাতেই হয়, তার মানে আমার বেস্ট ফ্রেন্ড সত্যি একজন রাজকন্যা। ও জিজ্ঞেস করে, সংসাও কি এ ব্যাপারে কিছু জানে? জিজি বলে, না, এখনো জানে না। ইয়া বলে, যদিও জানতো তবে ওই দিন ও তোমাকে বাঁচাতে নির্ঘাত চলে আসতো। জিজি বলে, বাদ দাও ওসব, ওটা এখন পাস্ট। ইয়াও বলে, যাই হোক, আমি তোমার জন্য অনেক হ্যাপি। পরে সিএসি জিজিকে ডিনারে যাওয়ার কথা বললে জিজি জানায় যে ওই দিন ওর টিমদের সঙ্গে বাইরে ডিনারের প্ল্যান আছে। ইয়াও তখন জিজিকে বলে, আচ্ছা, সিএসি তোমাকে কিন্তু একদম আলাদাভাবে ট্রিট করে, তোমাকে অফিসে ছেড়ে যায়, আবার নিতেও আসে, এমনকি অফিসেও তোমার জন্য খাবার পাঠায়। তোমার কি কিছু অদ্ভুত লাগে না? জিজি বলে, তুমি একটু বেশি ভাবছো। সিএসি জাস্ট আমার কেয়ার করে। তার মা মারা যাওয়ার পর সে অনেকটা সময় আমাদের সঙ্গেই ছিল। ইয়া বলে, উনি নির্ঘাত তোমাকে লাইক করে। তুমি এই ব্যাপারে একবার মন দিয়ে ভেবে দেখো। এদিকে সিএসি জুনের সাথে বাইরে খেতে এসেছিল। জুন বলে, নিশ্চয়ই তোমার ফিয়ন্সি বিজি আছে, তাই তুমি আমার সঙ্গে ডিনারে এসেছো। সিএসি বলে, এমন কিছুই না। জুন জিজ্ঞেস করে, তুমি কেন জিজিকে এতটা পছন্দ করো? আজ যদি পছন্দই বা করো, তবে এঙ্গেজমেন্ট কেন ক্যান্সেল করেছিলে? সিএসি বলে, কারণ জিজি তখন বিয়ে করতে চাইছিল না। জুন বলে, কিন্তু এইভাবে তুমি তো তোমার গ্র্যান্ডপাকেই নারাজ করে দিলে। সিএসি বুঝিয়ে বলে, জিজির গ্র্যান্ডমা চেয়েছিল জিজি বিয়ে করে সেটেল হয়ে যাক, যাতে ওর খেয়াল রাখার মতো কেউ থাকে। জিজি ওনার কথা ফেলতে পারছিল না। তাছাড়া জিজি তখন অনেকটা ছোট ছিল, তাই সে চায়নি ও কোনো মানসিক চাপে থাকুক। জুন হেসে বলে, কি ব্যাপার, তুমি তো শুরু থেকেই ওর প্রেমে পাগল ছিলে। আচ্ছা, ওর মধ্যে তোমার কি পছন্দ? ও ইয়ং আর বিউটিফুল, তাই না? সিএসি উত্তর দেয়, না, ও আসলে আমার জীবনের আলো। সিএসির মা মারা যাওয়ার পর ও খুব ভেঙে পড়েছিল, তখন জিজি ওর খেয়াল রাখতো। ছোট জিজি বলছিল, আমার মা তো একদম তোমার মায়ের মতোই বিউটিফুল, কিন্তু দুজনেই এখন আমাদের থেকে অনেক দূরে। তবুও আমাদের হ্যাপি থাকতে হবে। তোমার তো অন্তত গ্র্যান্ডপা আর ড্যাড আছে,
আর আমি তো আমার ড্যাডকেও কখনো দেখিনি। শিয়েসির মন ভালো করার জন্য ও তখন ডান্স করতো। জিজি শিয়েসির জীবনে এক পজিটিভ এনার্জি নিয়ে এসেছিল এবং ওকে শিখিয়েছিল কিভাবে খুশি থাকতে হয়। শিয়েসি জুনকে বলে, থাক, তুমি বুঝবে না তার প্রতি আমার ফিলিংস কেমন আর সে আমার জন্য কতটা স্পেশাল। জুন হঠাৎ বলে, তোমার সেই জীবনের আলো তোর সামনেই দাঁড়িয়ে। শিয়েসি ভাবলো জুন হয়তো মজা করছে, কিন্তু তাকিয়ে দেখে সত্যি সত্যি জিজি ওর টিমদের সঙ্গে এই রেস্টুরেন্টে এসেছে। তবে রেস্টুরেন্টে একদমই জায়গা ছিল না, তাই তারা ফিরে যাচ্ছিল। তখন শিয়েসি ওদের কাছে এসে তাদের সঙ্গে জয়েন হতে বলে। জুন এখানেও শিয়েসি আর জিজিকে নিয়ে টিস করতে থাকে। সে সবাইকে বলে, আপনারা টেনশন নেবেন না, ব্রাদার শিয়েসি সব বিল পে করে দেবে। যখন সবাই জানতে পারে যে শিয়েসি আসলে স্যানজিয়াং গ্রুপের চেয়ারম্যান, তখন তারা খুব নার্ভাস হয়ে যায়। জুন বলে, আপনারা লজ্জা পাবেন না, জাস্ট এনজয় করুন। এরপর শিয়েসি ও সবার সাথে শেয়ার করে। ঠিক তখনই জিজির ফোনে একটি আননোন নম্বর থেকে কল আসে। ওটা আসলে সংসাও ছিল। সে বলে, জিজি, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু প্লিজ ব্রেকআপ করো না। জিজি কথা না বাড়িয়ে কলটা কেটে দেয়। শিয়েসি জিজ্ঞেস করে, কার কল ছিল? জিজি বলে, ইম্পর্টেন্ট কেউ নয়। শিয়েসি সরাসরি বলে দেয়, তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না? জিজি অবাক হয়ে ভাবে, এই ছেলেটা সবকিছু কিভাবে জানতে পারে। ওর তখন ইয়াওয়ের কথাগুলো মনে পড়তে থাকে যে শিয়েসি ওকে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদাভাবে ট্রিট করে। এখন সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে শুরু করে। শিয়েসির টান এলেই ইয়াও জিজ্ঞেস করে, আপনি কি কাউকে পছন্দ করেন? শিয়েসি সোজাসুজি উত্তর দেয়, হ্যাঁ, আমি একটা মেয়েকে পছন্দ করি এবং তাকেও পারসু করার চেষ্টা করছি। এটা শুনে জিজির তো চক্ষু সরগাছ। ইয়াও জেনে বুঝে আবার জিজ্ঞেস করে, সেই মেয়েটিকে? শিয়েসি মুস্কি হেসে বলে, আমি একবারে একটা কোয়েশ্চেনেরই আনসার দেব। এদিকে সংসাও বারবার জিজিকে মেসেজ করেছিল যে সে জিজিকে খুব ভালোবাসে। এটা দেখে শিয়েসি একটু বিরক্ত হয় এবং সবার সামনে বলতে শুরু করে, সেই মেয়েটার সাথে আমার এই শীতকালেই দেখা হয়েছে। আমরা একে অপরকে 15 বছর ধরে চিনি। এত বছর পর আমাদের আবারও দেখা হলো আমার প্রাইভেট ভিলাতে। জিজি একদম স্তব্ধ হয়ে যায়, কারণ ওই ভিলাতে তো সে নিজেই শিয়েসির সঙ্গে দেখা করেছিল। ঠিক তখনই জিজের ফোনে শিয়েসির মেসেজ আসে। জিজি ভাবে পাশেই তো বসে আছে, তাহলে টেক্সট করার কি প্রয়োজন। সে এবার যখন ওইটা দেখে তখন তার পায়ের তলার মাটি সরে যায়। শিয়েসি লিখেছে, আমি যাকে পার্সু করতে চাই সে হলো তুমি। জিজি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যে ও এখন কি বলবে। শিয়েসি ওর দিকে তাকিয়ে বলে, কি হলো, নেটওয়ার্ক ইস্যু নাকি? জিজি আমতা আমতা করে বলে, না তো। শিয়েসি বলে, তার মানে তুমি আমার টেক্সটটি দেখে ফেলেছো। জিজির ভীষণ লজ্জা লাগছিল যে সবার সামনে শিয়েসি এত বড় একটি কথা বলে দিল। শিয়েসি আবার নিশ্চয়ই জিজ্ঞেস করে, তো তুমি কি ভেবে দেখেছো? জিজি অবাক হয়ে বলে, কি নিয়ে? শিয়েসি সোজাসুজি ওর চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে বিয়ে করার ব্যাপারে। জিজি একদম থমকে যায়। ও ভাবে, কেউ ডিরেক্ট বিয়ের কথা কিভাবে বলতে পারে। সে এবার বলে, তুমি কি মজা করছো? শিয়েসি গম্ভীরভাবে বলে, জিজি, আমি আজ পর্যন্ত কি তোমার সঙ্গে কোনো কিছু নিয়ে মজা করেছি? এটা শুনে লজ্জায় আর অস্বস্তিতে জিজির মুখ লাল হয়ে যায়। সে তো প্রচন্ড ঘাবড়েও গিয়েছিল, এজন্য হুট করে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। শিয়েসি বলে ও জিজিকে বাড়ি পৌঁছে দেবে। বাড়ি নিয়ে আসার পর দেখা যায় জিজি প্রচন্ড নেশার ঘরে আছে। এমনকি ও পায়ে স্লিপার না পরে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে। শিয়েসি নোটিস করে যে ওর নাচের জুতাটা এখন ওর কাছেই রয়ে গেছে। জিজি তো নিচে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। শিয়েসি এই জন্য তাকে কোলে করে বেডরুমে নিয়ে আসে। তারপর তাকে সুন্দরভাবে শুয়ে দিয়ে চলে যেতে লাগে। তবে জিজি হুট করে তার হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি কবে থেকে আমায় পছন্দ করো? শিয়েসি একদম চুপ ছিল। জিজি আবার বলে, আমার উত্তর চাই। তখন শিয়েসি হঠাৎ ওকে কিস করে ফেলে এবং জিজি ওকে পাল্টা কিস করতে শুরু করে। সিনটা বেশ রোমান্টিক ছিল। পরের দিন সকালে জিজি যখন ঘুম ভাঙে, ওর রাতের কথা তেমন কোনো কিছুই মনে ছিল না, কিন্তু পরে ব্রাশ করার সময় ওর আবছা মনে পড়ে যে ও আর শিয়েসি একে অপরকে কিস করছিল। নেশার ঘরে জিজি তো তার সঙ্গে ইন্টিমেটও হতে চেয়েছিল, কিন্তু শিয়েসি ওকে আটকে দিয়ে বলে, তুমি এখন ড্রাঙ্ক, তাই রেস্ট নাও। সবকিছু মনে করে জিজির ভীষণ লজ্জা লাগছিল। পরে শিয়েসি জিজিকে টেক্সট করে জানতে চায় ও ঘুম থেকে উঠেছে কিনা। জিজি জানায় ও অফিসে আছে। সন্ধ্যায় শিয়েসি আবার মেসেজ করে জিজ্ঞেস করে ও অফিস থেকে কখন ফিরবে। জিজি মিথ্যা বলে যে ও অলরেডি বাড়ি পৌঁছে গেছে। রাতে শিয়েসি ওকে পরের দিন বাইরে যাওয়ার কথা বললে জিজি বাহানা দেয় যে ওর মাথায় ব্যথা করছে, সে রেস্ট নিতে চায়। কিন্তু তখনই তার কাছে টেক্সট আসে, যেখানে সে জানতে পারে জিজি তো বাইরে আছে, অর্থাৎ সে জেনে বুঝে তাকে এড়িয়ে চলছে। জিজি যখন ইয়াওয়ের সঙ্গে ছিল তখন সে ইয়াওকে বলে দেয় শিয়েসি তাকে প্রপোজ করেছে। ইয়া বলে, আমি তো আগেই বলেছিলাম ও তোমাকে লাইক করে। আমি জানি তোমার পাস্ট রিলেশন ভালো ছিল না, তবুও তোমার উচিত নিজেকে আর শিয়েসিকে একটি সুযোগ দেওয়া। আর কতদিন তুমি এভাবে মন খারাপ করে বসে থাকবে? অন্যদিকে ওই একই রেস্টুরেন্টে সংসাও ওর বন্ধু আর জিয়াং এর সাথে এসেছিল।
ওর বন্ধুরা বলছিল যে জিয়াংই নাকি সংসারের ফার্স্ট লাভ। জুনের ডাকে শিয়েসিও ওই রেস্টুরেন্টে আসে। জুন বলে, তোমার রায় ভালো তো এখানেই আছে, জিজির সাথে মাত্র ব্রেকআপ হলো, আর এর মধ্যেই সংসাও নতুন গার্লফ্রেন্ডও বানিয়ে নিল। মনে হয় না ও তোমার এক্স ফিয়ন্সিকে কোনোদিনও ভালোবেসেছিল। শিয়েসি জুনকে বারণ করে এই ব্যাপারে জিজিকে কিছু জানাতে, কারণ ও এগুলো জানতে পারলে অনেক কষ্ট পাবে। সংসারের এক বন্ধু বলে, তোমার গার্লফ্রেন্ড তো জিজি ছিল, শুনলাম ও নাকি অনেক বেশি প্রিটি। কিন্তু অন্য এক বন্ধু বলে ওঠে, আরে সংসাও তো কলেজ থেকে জিয়াংকে পছন্দ করতো, জিয়াং নাচের জন্য বিদেশে চলে গিয়েছিল বলে ওদের ব্রেকআপ হয়ে যায়। সংসাও আসলে জিয়াং এর উপর রেগেছিল, তাই জেনে বুঝে জিজির সাথে রিলেশনে গিয়েছিল, কারণ জিজিও একজন ভালো ড্যান্সার ছিল। জিজি আসলে জিয়াং এর একটি সাবস্টিটিউট ছাড়া কিছুই নয়। জিজি যেহেতু ওইখানেই উপস্থিত ছিল, এই সবকিছু শুনে সে ভীষণভাবে উদাস হয়ে যায়। সংসাও তো তার বন্ধুদের উপর রেগে এগুলো বলতে নিষেধ করে। তখন এক বন্ধু জিজ্ঞেস করে, আচ্ছা জিজি ডান্স করা ছেড়ে দিল কেন? তখনই একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সংসাও খুব ড্রাঙ্ক ছিল এবং জিজি ওকে সামলে নিয়ে যাচ্ছিল। সংসাওয়ের শরীরের ভার বেশি থাকায় জিজির পা হঠাৎ মুচকে যায়। বর্তমানে ফিরে এসে সংসাও বলে যে ওই ইনজুরির কারণে জিজি আর নাচতে পারে না। বন্ধুরা এবার সংসাওকে টিস করে বলতে থাকে যে জিয়াং চায়নাতে ব্যাক করতে সংসাও সব ফেলে ওর সঙ্গে দেখা করতে ছুটে এসেছিল। এসব শুনে শিয়েসির প্রচন্ড রাগ হচ্ছিল। জুন জানায় এটা নাকি 3 মাস আগের কথা, তার মানে 3 মাস আগে থেকে সে জিজিকে চিট করছে। সবকিছু শুনে জিজিও কিন্তু স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ যখন জিজির পিরিয়ডসের ব্যথা চলছিল আর সংসাও কোম্পানির বাহানা দিয়ে ওকে একা ফেলে চলে গিয়েছিল, তখন থেকেই সে জিয়াং এর সঙ্গে সবকিছু করা শুরু করে দিয়েছিল। ওইদিকে জিয়াং বলে, তুমি তো জিজিকে বিয়ে করতে চাও। বন্ধুরা এগুলো শুনে হো হো করে হেসে উঠে বলে, আরে ওটা তো সংসাও জাস্ট গল্প বানিয়েছিল, ও জিজিকে কোনোদিনই বিয়ে করতো না। জিজি খুব শান্তশিষ্ট আর ওয়েল বিহেভড, তাই সংসাও ওকে জাস্ট পাশে রেখেছিল। আসলে ওর ক্লায়েন্টরা জিজিকে খুব পছন্দ করত, তাই ডিল ফাইনাল করার জন্য ও জিজিকে নিয়ে যেত। জিজি ওর কাছে জাস্ট একটি টুল ছিল, এর থেকে বেশি কিছুই নয়। জিজি আর শিয়েসি দুজনই বাইরে এসে সব শুনছিল এবং দুজনে প্রচন্ড রেগে যায়। জিজি কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু দেখে শিয়েসি অলরেডি সেখানে পৌঁছে গেছে। শিয়েসিকে দেখে সংসাও খুব খুশি হয়ে এগিয়ে আসে, কিন্তু শিয়েসি বলে, সংসাও তোমার ক্যারেক্টার জঘন্য, আমি তোমাকে মনে করিয়ে দিই তোমাদের কোনো মিউচুয়াল ব্রেকআপ হয়নি, বরং জিজি তোমাকে ডাম্প করেছে, অর্থাৎ জিজি তাকে ফেলে দিয়েছে। সংসারের বন্ধুরা অবাক হয়ে যায় যে ওদের ব্রেকআপ হয়ে গেছে। শিয়েসি ঘোষণা করে যে সংসাও বা এখানে উপস্থিত কারোর সাথে এসে ভবিষ্যতে কোনো ব্যবসায়িক কোঅপারেশন করবে না। সবাই ভয়ে নীল হয়ে যায়। যাওয়ার সময় শিয়েসি সংসারের দিকে তাকিয়ে বলে, তুমি সারা জীবন আফসোস করবে যে তুমি কাকে হারিয়েছো। জিজি আড়াল থেকে দেখছিল আর ভাবছিল শিয়েসি আজও ওকে কতটা প্রোটেক্ট করে। ওর মনে পড়ে যায় স্কুল লাইফের কথা, যখন মেয়েরা ওর বাবাকে নিয়ে ওকে ইনসাল্ট করত, তখন সে সেই ওই মেয়েদের শিক্ষা দিয়ে ক্ষমা চাওয়ানোর ব্যবস্থা করত। সে এখন বুঝতে পারে যে অতীত হোক বা বর্তমান, শিয়েসি সবসময় ওর ঢাল হয়ে দাঁড়িয়েছে। জিজি শিয়েসির কাছে এসে ওকে বাড়ি পৌঁছে দিতে পারে। সংসাও জিজিকে দেখে কথা বলতে এগিয়ে আসে এবং ওর হাত ধরে ফেলে, কিন্তু শিয়েসি রেগে ফেটে পড়ে সংসাওকে জিজির হাত ছাড়তে বলে। গাড়িতে ফেরার পথে জিজি বলে, আজ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ, চলো আজ আমরা একসঙ্গে ডিনার আর ড্রিঙ্ক করি। শিয়েসি গম্ভীরভাবে বলে, ড্রিঙ্ক করার দরকার নেই। জিজি তখন ওদের সেই কিসের কথা মনে পড়ে যায়। এদিকে সে লজ্জায় পুরো লাল হচ্ছিল। শিয়েসি নরম সুরে জিজ্ঞেস করে, তোমার পা কি এখনো ব্যথা করে? জিজি অবাক হয়, কারণ প্রথম কেউ ওর পায়ের ইনজুরির কথা এভাবে জিজ্ঞেস করছে। ও নিজের কষ্ট লুকানোর জন্য বলে, আরে না, আসলে ডান্স করতে করতে হাঁপিয়ে যেতাম তো তাই। কিন্তু শিয়েসি ওর চোখের ভাষা সব বুঝে যায়। অন্যদিকে জিজির গ্র্যান্ডমা জিজির ডান্স ট্রফি দেখে ওকে কল করে এবং হট ওয়াটারে পা ডুবিয়ে রাখতে বলে যাতে ব্যথা কমে। গ্র্যান্ডমায়ের সাথে কথা বলে জিজি আরো ইমোশনাল হয়ে পড়ে। ওর মনে পড়ে মম চেয়েছিল ও যেন বড় ড্যান্সার হয়, কিন্তু পায়ের ইনজুরির পর ও আর আগের মতো ড্যান্স করতে পারছিল না। সবাই ওর ড্যান্স নিয়ে বিদ্রুপ করত। জিজি নিজের ওপর খুব রেগে যেত, কারণ নাচই ছিল ওর জীবন। গ্র্যান্ডমা জিজির কষ্ট বুঝতে পেরে ওকে ড্যান্স বন্ধ করে দিতে বলেছিল, আর সেই রাগে জিজি ওর নাচের জুতাটাও ডাস্টবিনে ফেলে দিয়েছিল। কিন্তু আজও সে জুতাটা যত্ন করে নিজের কাছেই রেখে দিয়েছে। হঠাৎ জিজির ফোনে নোটিফিকেশন আসে যে জিয়াং ওকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেছে। জিয়াং আসলে জেনে বুঝে এটা করেছে যাতে ও সংঝাওকে নিয়ে শো আপ করতে পারে। ও লিখে, সংঝাও নাকি বলেছে যে জিয়াং এই পৃথিবীর সব থেকে বিউটিফুল মেয়ে। জিজি হেসে ভাবে সংঝাও ঠিক এই কথাটি তাকেও বলেছিল। জিয়াং এর পোস্টগুলো দেখে জিজি বুঝতে পারে যে ও সত্যি জিয়াং এর একটি সাবস্টিটিউট। 5 বছর আগে জিয়াং যখন বিদেশে চলে গিয়েছিল তখন সংসাও ওকে প্রপোজ করেছিল। জিজির খুব কষ্ট হয় এটা ভেবে যে যাকে ও 5 বছর ধরে ভালোবেসেছে সে আসলে কোনোদিন ওকে ভালোবাসেনি। সবটা জানার পর জিজি আজ সংসারের জীবন থেকে
থেকে পুরোপুরি মুভ অন করার সিদ্ধান্ত নেয়। ও ভাবে সংসাও নেই তো কি হয়েছে, ওর পাশে এখন শিওসি আর ওর গ্র্যান্ডমা আছে। ও যখন সংসাওয়ে দেওয়া সব গিফট ডাস্টবিনে ফেলে দিতে আসে, দেখে বাইরে স্নোফল হচ্ছে। জিজি ভাবে ওর ভালোবাসা তো সত্যি ছিল, কিন্তু সংসার ওকে ঠকিয়েছে। তবে আজ নিজেকে ওই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্ত করে ও খুব হালকা ফিল করছিল। খুশিতে ও যখন একা নাচছিল, হঠাৎ দেখে শিয়েসি ওর সামনে দাঁড়িয়ে। শিয়েসি বলে, আমি তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। ও জিজিকে ওপরে পৌঁছে দিতে এলে জিজি ওকে ঘরের ভিতরে ইনভাইট করে। শিয়েসি মজা করে বলে, তুমি তো বেশ হার্টলেস, কিস করার পরেও তুমি কোনো রেসপন্সিবিলিটি নিতে রাজি নাও। জিজি তাকে এগুলো বলতে বারণ করে বলে, তুমি চাইলে ওই দিন আমাকে সরিয়েও দিতে পারতে। শিয়েসি বলে, তুমি তো আমাকে শক্ত করে ধরে রেখেছিলে। জিজি বলে, তাতে কি হয়েছে, তোমার কি আমায় আলাদা করে দেওয়ার মতো গায়ের শক্তি ছিল না? আচ্ছা বাদ দাও, বলো তুমি কেন আমায় পছন্দ করো? তোমার জন্য তো যে কোনো মেয়েই পাগল হবে। শিয়েসি সিরিয়াস হয়ে বলে, আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব, নয়তো কোনোদিন বিয়ে করব না। জিজি বলে, আমি এখনো এর কোনো উত্তর দিতে পারবো না। শিয়েসি বলে, ঠিক আছে, তুমি সময় নাও। আসলে শিয়েসি দেখেছিল জিজি সংসারের সব গিফট ফেলে দিয়েছে। তখন সে সেক্রেটারিকে দিয়ে ওইসব আরো দূরে পাঠিয়ে দেয়, যাতে সে ওইগুলো একেবারে পুড়িয়ে ফেলতে পারে। সেক্রেটারি জিজ্ঞেস করে, আপনি এখানে হঠাৎ কেন? আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? শিয়েসির মনে পড়ে যায় স্কুল লাইফে জিজির বেস্ট ফ্রেন্ডের সাথে যখন ওর বন্ধুত্ব ভেঙে গিয়েছিল। জিজি ছোট বাচ্চার মতো করে কাঁদছিল। শিয়েসি তখন জিজির কাছে গেলে জিজি বলছিল, আমি তো কাউকে সান্ত্বনা দিতেও জানি না। তখন শিয়েসি ওর ফ্রেন্ডের একটি লেটার দেখিয়েছিল, যেখানে লেখা ছিল যে শিয়েসিকে পছন্দ করে। জিজি তখন বলেছিল, তুমিও কাউকে পছন্দ করো, মনে রাখবে তুমি কিন্তু আমার ব্রাদার। বর্তমানে জুন শিয়েসিকে জানায় যে সে জিজের পায়ের ইনজুরির সবটা জানতে পেরেছে। 3 বছর আগে সংসাও খুব ড্রাঙ্ক ছিল, ওকে সামলাতে গিয়ে জিজের পা মচকে গিয়েছিল। আসলে ওই দিন বিদেশে জিয়াং তার বার্থডে দিনে নিজের বয়ফ্রেন্ডের কথা অ্যানাউন্সমেন্ট করে। সংসাও সেটা জানার পরে জেলাসিতে প্রচন্ড ড্রিঙ্ক করে। এখানে তাকে একটি ভিডিও দেখায়, যেটা সংসাওয়ের একটি বন্ধু রেকর্ড করেছিল। সেখানে দেখা যায় সংসাও বলছে, জিজি তো জাস্ট আমার একটি ডগের মতো, আমি যা বলি ও সেটাই করে। সে মাঝরাতে জিজিকে কল করে মাতাল অবস্থায় ওকে নিতে আসতে পারে। ওইখানে সংসাওয়ের এক ফ্রেন্ড বলে, তুমি কিন্তু সত্যি একটি বিস্ট। জিজি যখন তোমার আসল রূপ জানতে পারবে, তখন তোমার এমনিতেই ছেড়ে দিবে। সংসাও যে জিজির সঙ্গে এরকম ট্রিট করেছে, এগুলো দেখে শিয়েসি রেগে ফেটে পড়ে। ও ঠিক করে জিজির পা যেভাবেই হোক সুস্থ করবে। জুন জানায়, একজনে এটা ঠিক করতে পারেন, সেটা হলো শিয়েসির ড্যাড। কিন্তু শিয়েসি ওর ড্যাডের ওপর নারাজ, কারণ শিয়েসির মা যখন খুব অসুস্থ ছিলেন, তখন উনি শেষবারের মতো দেখা করতে আসেননি। জুন বলে, বস একবার ভেবে দেখুন। সিন কাট হয়ে জিজির গ্র্যান্ডমা গ্রাম থেকে ওর সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডমা কল করে ওকে নিচে আসতে বলেন। ঠিক তখনই সংসাও সেখানে হাজির হয়ে গ্র্যান্ডমাকে নালিশ করতে থাকে, জিজি আমার সঙ্গে ব্রেকআপ করে অন্য একটি ছেলের ক্লোজ হচ্ছে, আপনি ওকে বোঝান। গ্র্যান্ডমা এবার ঝেড়ে কেসে বলেন, আমি এখানে জিজির ড্যাড মিস্টার হে সঙ্গে দেখা করতে এসেছি। সংসাও তো আকাশ থেকে পড়ে। জিজির বাবা মিস্টার হে গ্র্যান্ডমা সংসাওকে প্রচন্ড বকাবকি করেন, তোমার জন্যই আমার ডটার ইন লয়ের আজকে এই অবস্থা। সে এখন নাচতে পারে না, এই জন্য সে ভেতরে ভেতরে কতটা কষ্ট পায় তুমি কি জানো? তার কান্না আমি সহ্য করতে পারি না, এই জন্যই আমি তাকে নাচ ছাড়তে বলেছি। আজ থেকে আমার চোখের সামনে আর কখনোই তুমি আসবে না। জিজি নিচে এসে এই সবকিছুই শুনছিল। ও সংসাওকে স্পষ্ট জানিয়ে দেয় যে, আমি জানি আমি তোমার কাছে জিয়াং এর সাবস্টিটিউট ছিলাম, তবে আমি মিস্টার হের মেয়ে বলে বা জিয়াং ফিরে এসেছে বলে ব্রেকআপ করিনি, বরং তোমার জঘন্য আচরণের জন্য তোমাকে ছেড়েছি। সংসাও ক্ষমা চাইলেও জিজি ওকে পাত্তা না দিয়ে গ্র্যান্ডমাকে নিয়ে ওপরে চলে যায়। মিস্টার হে বিজনেস ট্রিপ থেকে ফিরে এসে জিজিকে কল করেন। তিনি খুব এক্সাইটেড ছিলেন। উনি তো জিজিকে জানান সামনে ওনার বার্থডে এবং জিজির গ্র্যান্ডমা আর আন্টি দেখা করতে চায়, সে কি ওইখানে যাবে? জিজি রাজি হয়। ওর ড্যাড ওর জন্য অনেক গিফট নিয়ে এসেছিলেন। জিজি বুঝতে পারে ওর ড্যাড ওকে সত্যিই খুব ভালোবাসে। গ্র্যান্ডমাও জিজিকে বুঝিয়ে বলেন যে, মিস্টার হে তোমাকে অনেক ভালোবাসেন। আমি জানি হুট করে ওনাকে মেনে নেওয়া কঠিন, কিন্তু উনি সত্যিই খুব ভালো মানুষ। আর সব থেকে বড় কথা, যা কিছুই হোক উনি হলো তার ড্যাড। জিজি এবার যাওয়ার সময় ওনাকে ড্যাড বলে ডাকে। জিজির মুখে প্রথমবার ডাক শুনে মিস্টার হিয়ের খুশির তো কোনো ঠিকানা ছিল না। এরপর মিস্টার হে জিজিকে নিয়ে যায় তার গ্র্যান্ডমা আর আন্টির সঙ্গে দেখা করতে। তারা দুজনে জিজিকে দেখে খুব খুশি হন। গ্র্যান্ডমা বলে, আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করেছ, তার জন্য আমি সত্যিই দুঃখিত। তারা তিনজনে জিজিকে নিজেদের ব্যাংক কার্ড দেন এবং বলেন ও যেভাবে খুশি টাকা ব্যবহার করতে পারে। পরে শিয়েসির গ্র্যান্ডপা মিস্টার হের সঙ্গে দেখা করতে আসেন। গ্র্যান্ডপা জানায় যে আগে তিনি শিয়েসির সাথে জিজির বিয়ে ঠিক করেছিলেন। এটা শুনে মিস্টার হে সারপ্রাইজড হন। তবে তিনি বলেন, আমাদের দুই ফ্যামিলির রিলেশন খুব ভালো ঠিকই,
কিন্তু আমার জিজির মধ্যে এমন কি খামতি ছিল যে সিএসি বিয়ে করতে মানা করে দিয়েছে। জিজি আড়াল থেকে সব শুনছিল। ও ভাবে সিএসি নয়, বরং আমি তো বিয়ে করতে মানা করেছিলাম। গ্র্যান্ডপা তখন আসল সত্যিটা বলেন। সিএসি জিজিকে ভীষণ পছন্দ করে। আসলে জিজি তখন বিয়ে করতে চায়নি। সিএসি চায়নি জিজি সবার চোখে খারাপ হোক, তাই সব দোষ নিজের ওপর নিয়ে নিয়েছিল। জিজি কনফার্ম হওয়ার জন্য জুনকে কল করে জিজ্ঞেস করে সে কি নিজের ফ্যামিলিকে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে বলেছিল। জুন বলে হ্যাঁ, ওনার ওপর গ্র্যান্ডপা এর জন্য অনেক বেশি রেগে গিয়েছিল। আমি রিসেন্টলি জানতে পারলাম যে আসলে তুমি ব্রাদার সিএসিকে বিয়ে করতে মানা করেছ। সে তো তোমার ওপরে সকল ব্লেম নিজের উপরে নিয়ে নিয়েছে। এমনকি যে বাবার সাথে সে মায়ের মৃত্যুর পর থেকে কথা বলেননি, তোমার জন্য সে ওনার সাথে কথা বলতে ইনিশিয়েটিভ নিচ্ছেন। জিজি অবাক হয়ে বলে আমার জন্য কেন? জুন জানায় ব্রাদার সিএসির ফাদার একজন ফেমাস মেডিকেল ডাক্তার। সে জানে তুমি ডান্স করতে কতটা ভালোবাসো, তাই সে জলদি তোমার পা ঠিক করতে চায়। জিজি তখন মনে পড়ে যায় সংঝাও কিভাবে ওকে বলেছিল যে ও আর কোনোদিন নাচতে পারবে না। আর জিজি তখন অনেক কেঁদেছিল। ও ভাবে সংঝাও কোনোদিন কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করার চেষ্টা করেনি, অথচ সিএসি তার জন্য এত কিছু করছে। পরে সংঝাও ড্রাঙ্ক অবস্থায় জিজির কাছে আসে। জিজি পুলিশ ডাকার হুমকি দেয়। সংঝাও নির্লজ্জের মতো বলে আমি মানছি আমি জিয়াং এর সঙ্গে শুয়েছি, কিন্তু তুমি আমার জন্য পারফেক্ট। জিজি ঘৃণায় মুখ ফিরিয়ে বলে তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। সংঝাও কুৎসিত অভিযোগ দিয়ে বলে আমি জানি সিএসি স্কুল লাইফে তোমার সঙ্গে সবকিছু করে নিয়েছে, তাই তো সে তোমায় এতটা সাপোর্ট করে। জিজি গর্জে ওঠে তুমি নিজে নিচু মনের মানুষ, তাই সবাইকে নিজের মতো ভাবো। সংঝাও জবরদস্তি করতে গিয়ে বলে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তবে এই 5 বছর আমাকে কেন তোমার কাছে আসতে দাওনি? আজ আমি তোমাকে নিজের বানিয়ে ছাড়বো। সংঝাও জিজির সাথে জবরদস্তি শুরু করলে ঠিক তখনই সিএসি সেখানে পৌঁছে যায়। সিএসি ধমক খেয়ে সংঝাও ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। সিএসি নোটিস করে জিজির শরীর খুব খারাপ লাগছে, তাই ও ডাক্তার ডাকার কথা বলে, কিন্তু জিজি সিএসিকে জড়িয়ে ধরে। সিএসি বলে এত রাত পর্যন্ত তোমার রুমের লাইট জ্বলছিল, তাই আমি বুঝেছিলাম কোনো সমস্যা হয়েছে। জিজি বলে তুমি কি সবসময় বাইরে দাঁড়িয়ে আমার রুমের লাইট অফ হওয়ার জন্য ওয়েট করো? সিএসি একদম চুপ হয়ে যায়। জিজি তখনই সিএসির হাতে একটা কামড় দিয়ে বলে আমাকে জলদি উত্তর দাও। সিএসি কিছু বলতে যাওয়ার আগেই জিজি ওকে কিস করতে শুরু করে। জিজি আজ পরিষ্কার বুঝতে পেরেছে যে গত 15 বছর ধরে সিএসি ওকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসে আসছে। সিএসি নিজেও এক মুহূর্তের জন্য আবেগে ভেসে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জিজিকে থামিয়ে দেয়। সে জিজ্ঞেস করে এই আচরণে তুমি কোনো এক্সপ্লেন দিতে চাও? জিজি শান্তস্বরে বলে আজ আমি একদম ড্রাঙ্ক নই। তুমি আমাকে বিয়ের কথা জিজ্ঞেস করেছিলে না, আমি তোমাকে বিয়ে করতে রাজি। সিএসি অবাক হয়ে বলে তুমি কি আরেকবার ভেবে দেখবে? জিজি বলে আমি অনেক ভেবেচিন্তেই বলছি। তখন সিএসি আবেগপ্রবণ হয়ে ওকে কিস করতে শুরু করে। অবশেষে দুজন এক হয়। সিএসি মজা করে বলে আচ্ছা তোমার কান দুটো এত লাল দেখাচ্ছে কেন? জিজি খুবই শাই ফিল করে জিজ্ঞেস করে তুমি তো বিজনেস ট্রিপে ছিলে, হঠাৎ এখানে? সিএসি বলে হ্যাঁ, কিন্তু তোমার ড্যাডের বার্থডে গ্র্যান্ডপা হাজারটা মেসেজ করে আমাকে এখানে আসতে বাধ্য করেছে। গ্র্যান্ডপা সবসময় সিএসিকে বকা দিতেন যে সারাক্ষণ শুধু কোম্পানি নিয়ে বিজি থাকো, এত টাকা জমিয়ে কি করবে? সিএসি তখন রিপ্লাই করেছিল যে সে এই সকল টাকা তার হবু ওয়াইফের জন্য ইনকাম করছে। সে তো জিজির চোখের দিকে তাকিয়ে বলে তুমি তো জানোই আমার ওয়াইফ কে হবে, তাই না? জিজি লজ্জায় মুখ লুকায়। সিএসি যাওয়ার সময় জিজিকে নিজের খেয়াল রাখতে বলে। পরে সিএসি জিজিকে নিয়ে তার ড্যাডির সঙ্গে দেখা করতে আসে। সিএসি এখনো ওনার সাথে কথা বলছিল না, তাই সে জিজিকে একাই ভেতরে যেতে বলে। সিএসির ড্যাড জিজিকে চেক আপ করেন এবং এক্স রে করিয়ে ফিরে আসতে বলে। জিজি ফিরে এসে দেখে সিএসি ওনার পাশেই দাঁড়িয়ে আছে। ওনার ড্যাড জিজ্ঞেস করে এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? সিএসি চুপ করে থাকে। তার ড্যাড আবার জিজ্ঞেস করে ঠিক আছে তোমরা কবে বিয়ে করছো? তোমার মায়ের কারণে আর কতদিন আমার উপরে রেগে থাকবে? সেই সময় প্রচুর মুমূর্ষু পেশেন্ট ট্রিটমেন্টের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তাই আমি ঠিক সময়ে তোমার মমকে দেখতে যেতে পারিনি। সিএসি রেগে চিৎকার করে ওঠে আপনি আমার মমের নাম নেবেন না। সিএসি বাইরে এসে দেখে জিজি ওখানেই দাঁড়িয়ে আছে। তার ড্যাড তো অনেক বেশি উদাস হয়ে যায়। পরে জিজি সিএসিকে বোঝানোর চেষ্টা করে হয়তো তোমার আর আঙ্কেলের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সিএসি বলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। ড্যাড সবসময় মমকে ইগনোর করতো, ওনার কাছে কোনোদিন মমের জন্য সময় ছিল না। মম শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে দেখার জন্য আকুল হয়েছিলেন। সিওসিকে ভেঙে পড়তে দেখে জিজি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। দুজনে যখন ফিরছিল তখন সামনে সংঝাও আর জিয়াং পড়ে, কিন্তু সিএসি আর জিজি দুজনেই ওদেরকে পুরোপুরি এড়িয়ে চলে।
সাংসাও এখন জিয়াংয়ের সাথে ঠিকমতো কথা বলছিল না। উপরন্তু জিয়াং জানতে পারে যে সাংসাও বারবার জিজের বিল্ডিংয়ের নিচে চক্কর দেয়। জিয়াং রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আবার ওই মেয়ের কাছে ফিরে যেতে চাও? সাংসাও রাগে জিয়াংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জিয়াং কাঁদতে কাঁদতে বলে, আমি যদি আবার বিদেশে চলে যাই তবে আর কোনোদিন ফিরবো না। সাংসাও নির্বিকারভাবে বলে, তোমার যা খুশি তাই করো। সাংসাওয়ের কথা শুনে জিয়াং পুরো শক্ট হয়ে যায়। সে সাংসাওকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখে সাংসাও তাকে ব্লক করে দিয়েছে। পরে জিজি শেষের জন্য ওর বাড়িতে খাবার নিয়ে আসে এবং ওকে জলদি আসতে বলে। জিজি তখন লাঞ্চ বক্স খুলছিল, তখন ওর ড্রেসে জল পড়ে নষ্ট হয়ে যায়। তাই শেষে ওর আলমারিতে কাপড় খুঁজতে যায়। তখন সেখানে একটি বক্স তার চোখে পড়ে। জিজি অবাক হয়ে দেখে সেই বক্সের ভেতর ওর অনেক ছবি আর ট্রেনের টিকিট জমানো। ও বুঝতে পারে শেষই বিদেশ থাকাকালীন জিজির প্রতিটি জন্মদিন আর স্পেশাল দিনগুলোতে লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে আসতো। পরে শেষের ড্যাড মিস্টার শি জিজিকে দেখা করার জন্য ডাকে। তিনি বলেন, আমি জানি ওর মায়ের মৃত্যুর জন্য শেষে আমাকে ঘৃণা করে। ওর মায়ের চলে যাওয়ার জন্য আমি খুবই ব্যথিত। জিজি বলে, আপনি নিজে এই কথাগুলো ওকে কেন বললেন না? মিস্টার শি বলেন, তুমি তো জানোই আমাদের মতো মানুষের মধ্যে মনের কথা বলাটা অত সহজ নয়। জিজি বলে, আসলে শেষই আপনার খুব কেয়ার করে। মিস্টার শি অবাক হয়ে বলেন, তুমি কি সত্যি বলছো? জিজি বলে, হ্যাঁ, হাসপাতালে আপনাকে কাশতে দেখে ও বারবার জিজ্ঞেস করছিল যে আপনার শরীর ঠিক আছে কিনা। শুনে মিস্টার শিয়ের খুব ভালো লাগে। তিনি জিজিকে শেষে ছোটবেলার ছবি দেখান এবং বলেন যে তিনি লুকিয়ে ওর ফোন থেকে একটা ছবি সেভ করে নিয়েছে। জিজি ছবিটা নিজের ফোনে নিয়ে নেয় এবং মিস্টার শিয়ের একটি ইন্টারভিউ নেওয়ার অনুমতি চায়। উনি তো সানন্দে রাজি হন। বাড়ি ফেরার পথে জিজি শেষের ছোটবেলার ছবিগুলো দেখছিল। ওইখানে শেষের একটি ক্রিসমাসের ছবি খেয়াল করতে গিয়ে ও নোটিস করে যে ওই ছবিতে সে নিজেও আছে। তার মানে 3 বছর আগে ক্রিসমাসের দিন যখন ও রেস্টুরেন্টে সংসাওয়ের জন্য ওয়েট করছিল, তখন শেষই ওর পাশেই ছিল। ওই দিন সংসাও অনেক দেরি করে এসেছিল। জিজি ওর জন্য অনেক গিফট নিয়ে গেলেও সংসাও বরাবরের মতোই বাহানা দিয়েছিল যে সে কাজে বিজি ছিল, তাই জিজির জন্য কিছু আনতে পারেনি। হঠাৎ জিজির ফোনে শেষের কল আসে। শেষে জিজ্ঞেস করে ও কখন ফিরবে। জিজি বলে, এই তো পৌঁছে গিয়েছি। শেষে শুধু বলে, ঠিক আছে। জিজি হাসতে হাসতে বলে, সব ঠিক আছে। তুমি জানো ড্রামাতে কি হয়? হিরোইন যখন বাস থেকে নামে, হিরো তখন তার সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জিজি যখন বাস থেকে নামে, ও দেখে শেষে দৌড়ে ওর দিকে আসছে। ওকে ওখানে দেখে জিজি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। জিজি জিজ্ঞেস করে, তুমি জানো আমি কোথায় গিয়েছিলাম? শেষে বলে, হ্যাঁ, ড্যাডির সাথে দেখা করতে। জিজি বলে, ও তার মানে উনি তোমাকে বলে দিয়েছে? আচ্ছা, আমি তোমার ছোটবেলার ছবি দেখেছি, তুমি তো একদম গোলুমলু ছিলে। ও জিজ্ঞেস করে, তুমি কি 3 বছর আগে ক্রিসমাসের দিন আমার পাশেই ছিলে? তখন জানা যায় যে সে সেই ওয়েটার্সকে দিয়ে জিজের জন্য গিফট আর ব্রাউন সুগার জিঞ্জার টি পাঠিয়েছিল। ওয়েটার্স তখন বলেছিল, এটা আমাদের এই স্টোর থেকে আপনার জন্য প্রেজেন্ট। শেষে দূর থেকে জিজিকে দেখছিল। কিছুক্ষণ পর সংসাও এলে শেষে দূর থেকে জিজিকে হ্যাপি ক্রিসমাস বলে চলে যায়। সবকিছু জানার পর জিজি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। ও জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে আগে যোগাযোগ করনি? শেষে শান্তভাবে বলে, তুমি তখন তোমার ড্যাডির সঙ্গে ছিলে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। জিজি বুঝতে পারে যে শেষে সবসময় দূর থেকে ওর ওপর নজর রেখেছে এবং ওর খুশিকে প্রাধান্য দিয়েছে। ও আবেগপ্রবণ হয়ে শেষিকে কিস করতে শুরু করে। একটু পরে জিজি শেষিকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি কিছু কিনে আনছি। ফিরে এলে শেষে জিজ্ঞেস করে ও কি কিনতে গিয়েছিল। জিজি যখন ওকে প্রোটেকশন দেখায়, শেষি অবাক হয়ে যায়। জিজি অস্পষ্টভাবে একসঙ্গে রাত কাটানোর কথা বলছিল। শেষি বুঝতে পারলেও জেনে বুঝে বলে, তুমি ক্লিয়ারলি বলছো না কেন? জিজি তখন জোরে বলে ওঠে, আজ রাতে আমি তোমার সঙ্গে থাকতে চাই। আশেপাশের কিছু লোক এটা শুনে হাসতে শুরু করলে জিজির খুব লজ্জা লাগে। জিজি খুব নার্ভাস ছিল। শেষি শাওয়ার নিয়ে এসে বলে, বেডশিট চেঞ্জ করার দরকার নেই, এমনিও ওটা নোংরা হবে। এরপর ওরা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেয় এবং একান্তে সময় কাটায়। পরে জিজি শেষের ড্যাড মিস্টার শের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ শেষে তিনি জিজ্ঞেস করেন ওদের দুজনের রিলেশন কেমন চলছে। জিজি বলে সব ঠিক আছে। উনি এগুলো শুনে খুব খুশি হন। এরপর ইয়াও জিজির গলায় লাভ বাইট দেখে ওকে খুব টিস করে। জিজি তখন ওই ইন্টারভিউয়ের এডিটিং করছিল, যা শেষই জানতো না। পরের দিন শেষই সেই ভিডিওটি দেখে জানতে পারে যে জিজি আসলে ওর বাবার ইন্টারভিউ নিচ্ছিল। ভিডিওতে তার বাবা বলে যে তিনি ওনার ছেলেকে খুব ভালোবাসে এবং সবকিছুর জন্য ক্ষমা চায়। শেষই বুঝতে পারে বাবা ছেলের দূরত্ব ঘোষানোর জন্য জিজি গত কয়েকদিন ধরে এত বিজি ছিল। সে জিজিকে মেসেজ করে থ্যাংক ইউ বলে।
মিস্টার শি জানায় যে জিজির পায়ে অনেক বছর ধরে ট্রিটমেন্ট হয়নি, তাই পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। সি ওর বাবাকে ডিনারে ইনভাইট করে। জিজি ইচ্ছা করে বাহানে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে বাবা ছেলে একান্তে সময় কাটাতে পারে। জিজি খুব হ্যাপি ছিল যে ফাইনালি ওদের মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে। এগুলোর পরে জিজি নিজের জন্য ড্রেস আর নাচের জুতো কিনে আনে। ও আবার নাচ করার চেষ্টা করে এবং পড়ে যায়, কিন্তু ওর অতীতের সত্তা যেন ওকে সাহস দেয়, যেন ও পারবে। জিজি ওর স্বপ্ন ফিরে পাওয়ার নতুন মোটিভেশন খুঁজে পায়। সি বিজনেস ট্রিপে ছিল, তখন জিজি সারপ্রাইজ দিতে ওইখানে পৌঁছে যায়। ওকে দেখে সি খুব খুশি হয়। ওদের দুজনকে এত ক্লোজ দেখে সেক্রেটারি জুন লজ্জায় লাল হয়ে যায়। সি পরে নোটিস করে যে ওর সেই পুরনো বক্সটা খোলা। জিজি সেখানে লিখে রেখেছি, তুমি মন খুলে আমাকে ভালোবাসতে পারো। সি বুঝতে পারে জিজি সব দেখে ফেলেছে। ও ঘুমন্ত জিজির কপালে আলতো করে কিস করে। পরে ওরা দুজনে জিজির গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডমা ওদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি হয়। জিজি সির জন্য একটা ডান্স প্রিপেয়ার করেছিল। ছোটবেলার মতো আজও ও সির সামনে নাচ করে দেখায়। সি মুগ্ধ হয়ে যায় এবং ওকে ওর সঙ্গে ডান্স করার জন্য ইনভাইট করে। এরপর সি হাঁটু করে বসে জিজিকে বিয়ের প্রস্তাব দেয়। জিজি খুশিতে আত্মহারা। অবশেষে সব বাধা পেরিয়ে জিজি আর সি এক হয়। এইভাবেই এই সুন্দর গল্পের হ্যাপি এন্ডিং দেখানো হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।